আসসালামু আলাইকুম তোমাদেরকে। আমাদের কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবার আমাদেরকে একটু কাইন্ডলি জানাও। এবার আমরা আমাদের মোবাইল থেকে একটু লাইভে আসছি। সবাই কি শুনতে পাচ্ছ? এবার ক্ল্যারিফাই ভাবে একটু যদি আমাদেরকে তোমরা জানাতে আর কি আমাদের কথা ঠিকমতো শোনা যায় কিনা। আসসালামু আলাইকুম তোমাদেরকে। আমাদের কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবার আমাদেরকে একটু কাইন্ডলি জানাও। তোমরা আমাদেরকে একটু জানাও আর কি, বেশিটা একটু দিয়ে দাও আর কি। আমাদের এখানে একটা ফোন দাও, আমাদের ফোনটা একটু দরকার সবার লাইভটা বা সবার কমেন্টসগুলো একটু পড়ার জন্য। আমরা একটু দেখে নিই তোমাদের সবকিছু আর কি। আই হোপ সো তোমরা আজকে অনেকজন পরীক্ষা দিয়েছো আর কি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কি। এবং তোমরা দেখতে পাচ্ছ বায়োফাইটার পরীক্ষার প্রশ্ন সলভ। আশা রাখি আমরা আজকে প্রশ্ন সলভটা করে ফেলবো। এবং তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের অনেক অ্যারাইজ হয়েছে যে তোমরা মূলত কোন প্রশ্নের কোন ধরনের আনসার করবা। প্রশ্নটা অনেক সহজ ছিল, তারপরে দুই একটা একটু কনফিউশন ছিল। স্পেশালি তোমাদের প্রশ্ন সহজ, বাট অ্যাকচুয়ালি ইয়েটা কঠিন, যেই অপশনগুলো ছিল সেটা একটু কঠিন আর কি। মূলত আমি সবাইকে আসার জন্য একটু বিশেষভাবে অনুরোধ করছি। সাউন্ড কম একটু, বাট প্রবলেম নাই, একটু তোমার সাউন্ডে শুনে না, আমাদের একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে আর কি। এটা আমাদের জানি না এটা কেন হচ্ছে, একটা টেকনিক্যাল জন্য আর কি। এটা আমি সত্যিই বুঝে উঠতে পারছি না এটার জন্য। মানে আমাদের কিন্তু মাইকটা মূলত ডিজে মাইক আমরা ইউজ করি, তারপরে এটা যে কেন হচ্ছে ঠিক আমি 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 জানি না আর কি। মূলত এটার কারণটা কি? আবিদ, এটা এখানে লাগাও, এখানে লাগাও, এসিটা দিয়ে দাও আর কি। আচ্ছা, আর আমাদের সবাই যারা যারা এখানে রয়েছে আর কি কিউএনএ তে, তারা তোমাদের এই লিঙ্কটা, আজকের লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব এবং আমাদের গ্রুপে সবাইকে দিয়ে দাও আর কি। আমাদের মেসেঞ্জার গ্রুপ যেটা রয়েছে সেইখানে। আচ্ছা, ওকে। আমাদের লাইভটা একটু দেখো তো। গ্রুপে সবাইকে দিয়ে দাও আর কি, আমাদের মেসেঞ্জার গ্রুপ যেটা রয়েছে সেইখানে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে শোনা যাচ্ছে, খুব ভালোভাবেই শোনা যাচ্ছে সবাই। আচ্ছা, আর কারা কারা আসছে আর কি? আজকে অনেকজনই আসছে আর কি, খুবই দ্রুতই আসছে। এটা আমরা শুরু করে ফেলি আমাদের লাইভটা 2-1 মিনিটের মধ্যে আর কি আমরা শুরু করে ফেলবো আর কি ইনশাল্লাহ। আবিদ, কেমন ছিল আজকের আমাদের বায়োফাইটারের আজকের এই বায়োলজি অলিম্পিয়াডটা? কেমন? আমার খুবই অসাধারণ লাগছে এটা, যে আমার লাইফে আমি এত স্টুডেন্ট কখনো দেখি নাই। অনেক বড় বড় প্রোগ্রামে গেছি, এত স্টুডেন্ট একসাথে কখনো দেখি নাই। আর এটা আরো ভালো লাগতেছে যে আমার নিজ এলাকার শহর, যে নিজ এলাকার শহরে হচ্ছে এটা দেখতে পেরে। আর ওরা হচ্ছে ওদের রেসপন্স পেয়ে, আর পাশাপাশি ওদের কোশ্চেনগুলা খুবই স্ট্যান্ডার্ড ছিল। এবং এই কোশ্চেনগুলো কিন্তু খুবই সহজও ছিল, আবার কয়েকটা কোশ্চেন ছিল একটু ট্রিকি কোশ্চেন। দেখো, পরীক্ষায় যে সবগুলা কোশ্চেন যে একবার ইজি থাকবে তা কিন্তু না। দুই একটা কোশ্চেন ট্রিকি কেন করি বলো তো? তোমাদের পজিশনটা মেনটেন করার জন্য কিন্তু দুই একটা ট্রিকি কোশ্চেন করা হয়, ঠিক আছে? তো আমরা ট্রিকি কোশ্চেনগুলোও সলভ করবো খুবই ভালোভাবে, এবং দেখবা যে কোশ্চেনগুলো ট্রিকি সেগুলো ব্যাখ্যা খুবই ভালোভাবে দিব, তোমাদের যাতে কনফিউজিং না হয় ওই কোশ্চেনটা সমাধান করতে, ঠিক আছে? তো আমাদের সাউন্ডটা আশা করি সবাই একটু ক্লিয়ার বলছো অনেকেই। আসসালামু আলাইকুম সাদিয়ানুর। ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমাদের আজকে বায়োলজি অলিম্পিয়াডটা আমি সত্যি কথা বলতে এতটুকু সাহস নিয়ে বলতে পারি, যশোরের ইতিহাসে এত বড় কোনো তেলবাজি, চাপাবাজি, নাটকবাজি বাদ দিয়ে এত জনের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, প্রায় 700 জনের মতো যে একটা অংশগ্রহণ ছিল বায়োলজি অলিম্পিয়াডে, এটা সত্যি অভিভূত করার মতো। এবং একটা জেলা শহর থেকে সবচেয়ে বড় অডিটোরিয়ামেও আমরা জায়গা দিতে পারছি না, তার মানে আমি বিশ্বাস করি বায়োলজি লাভার্স একটা ব্র্যান্ড, শাকিল বায়োলজি একটা ব্র্যান্ড, এবং এখানে যারা যারা কাজ করে তারা সবাই নিজের জায়গাটা থেকে এক একটা ব্র্যান্ড ইনশাল্লাহ। এতজন মানুষের, এতজন শিক্ষার্থীর, এতজন অভিভাবকের যে একটা আস্থার জায়গা আমরা করতে পেরেছি, এটা আমার একার পক্ষে তো সম্ভব না। এটা আমি পরিশ্রম করেছি, আমার সাথে আরো অনেক পেছনে পর্দার পেছনে মানুষজন থাকে, তারা ছিল, যার কারণে সার্ভিসটা আমরা ইনশিওর করতে পেরেছি আর কি। আশা রাখি সামনে আরো অনেক বড় বড় প্ল্যান আসবে। এই প্ল্যানগুলো যাতে আমরা এক্সিকিউট করতে পারি সেই ভরসাটা তোমরা অবশ্যই রাখতে পারো। এবং আমি বলতে চাই যে ভরসার জায়গায় যেরকম বায়োলজি লাভার্স, কথাতে কথা ইনশাল্লাহ তোমরা আমরা রাখবো, এবং আমাদের কথাটা যেটা আশা রাখি তোমরা সেই কথাগুলো শুনবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবার কমেন্টস আমরা প্রত্যাশা করছি আর কি এই জায়গায়। চলো তাহলে আমরা মনে হয় আমাদের সাউন্ড এভরিথিং ইজ ক্লিয়ার, যদিও একটু কম শোনা যাচ্ছে আমাদের সাউন্ডেরটা, বাট তোমরা একটু
সাউন্ড কম ভাই, তোমরা একটু সাউন্ডটা দিয়ে শোনো আর কি। আচ্ছা আমাদের কথাটা যেটা আশা রাখি তোমরা সেই কথাটা শুনবে, তোমরা একটু সাউন্ডটা দিয়ে একটু শোনো নাও আর কি। আসসালামু আলাইকুম। একটু জোরে বলি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে চলে যাই আমরা আজকে প্রশ্ন সলভের প্রথমটাতে আর কি। ফার্স্ট অফ অল আমরা আজকে দ্রুত করে ফেলবো। দেখো কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত, চাইলে তোমরা কমেন্টসও করতে পারো। এটা খুবই একটা সহজ একটা প্রশ্ন। মাস্টার মলিকিউল হিসেবে পরিচিত ডিএনএ, আরএনএ, প্রোটিন নাকি কার্বোহাইড্রেট? অবশ্যই কোনোভাবেই এইখানে আমাদের কার্বোহাইড্রেট হওয়ার কোনো সুযোগ নাই, আরএনএ হওয়ার কোনো সুযোগ নাই। এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ডিএনএ নাকি প্রোটিন? অর্থাৎ আমাদের মাস্টার মলিকিউল এই কথাটা রয়েছে কিন্তু আমাদের প্রথম অধ্যায় কোষ ও এর গঠনে। কোষ ও এর গঠনে এই জায়গায় প্রোটিন নিয়ে আলোচনা কিন্তু কম, মূলত এখানে আলোচনা হচ্ছে ডিএনএ এবং আরএনএ নিয়ে। তাহলে রাইট অ্যান্সার প্রোটিন হওয়ার সুযোগ নাই। তাহলে একটাই মাত্র রাইট অ্যান্সার হবে, সেটা হচ্ছে আমাদের একের উত্তর হচ্ছে কি ডিএনএ। কে উত্তর ঠিক দিয়েছে আমাদেরকে জানাতে পারো। মেহেদি আশরাফ উত্তর দিয়েছে রাইট ডিএনএ। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে ডিএনএ। চলো উত্তরটা দেখে ফেলি। ভেরি গুড। 2 নম্বর প্রশ্ন দিকে চলে যাই আর কি আমরা। 2 নম্বর আবেগ, কোষীয় মাত্রার গঠন দেখা যায় কোন পর্বে? ঠিক আছে, খুবই সহজ একটা কোশ্চেন। এবং দেখো ওই কোষীয় মাত্রার সমানে কোষ যে আমাদের সংগঠন ক্রমমাত্রা, একদম প্রথম কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে কোষীয় মাত্রার গঠন দেখা যায় কোন পর্বে? পরিফেরা। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন। দেখো পরিফেরা, কারণ নিডারিয়াতে হওয়ার সুযোগ নাই। কারণ কি, নিডারিয়া হচ্ছে আমাদের কোষ এবং টিস্যু। ঠিক আছে, কোষ এবং টিস্যু। আমাদের প্লাটিহেলমিনথেস হওয়ার সুযোগ নাই। কেন? কারণ টিস্যু এবং অঙ্গমাত্রার গঠন হচ্ছে কি প্লাটিহেলমিনথেস। দেখো নেমাটোডা, আমরা জানি 4 থেকে 9 নাম্বার পর্ব যেগুলো আছে সবগুলো কিন্তু আমাদের অঙ্গ এবং তন্ত্রমাত্রার অন্তর্ভুক্ত। তো আমরা হচ্ছে কোষীয় মাত্রার গঠন যেহেতু বলছে, সেহেতু হচ্ছে আমাদের 1 নাম্বার পর্ব কোনটা? পরিফেরা। ক্লিয়ার? খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ। রাইট অ্যান্সার 2 এর হচ্ছে কোনটা তাহলে? 2 এর ক। আচ্ছা, সাবরিন ইয়াসমিন উত্তর দিয়েছে 2 এর ক, আকাশ উত্তর দিয়েছে 2 এর ক। ভেরি গুড, ভেরি গুড, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কি। 2 এর ক উত্তর দিচ্ছ আর কি তোমরা। এরপরে থেকে আমরা চলে যাই কোন অণুতে এটিপি তৈরি হয়। এটিপি তৈরি হয় অবশ্যই রাইবোজোমকে প্রোটিন তৈরি ফ্যাক্টরি বলা হয়, এটা হচ্ছে না। লাইসোজোম, এটা কি আত্মঘাতী ভূমিকা কাজ করতেছে? গোলজি বস্তু, হচ্ছে না। তাহলে বাচ্চাকাল থেকে পড়ে আসছো এটিপি তৈরি করে কোন অঙ্গাণু? মাইটোকন্ড্রিয়া। একদম কিন্তু সহজ কনসেপ্ট। এটিপি মানেই কিন্তু আমাদের শক্তি, এটিপি মানেই কিন্তু আমাদের শক্তি। আমরা জানি শক্তির কারখানা বা পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, ওকে, রাইট অ্যান্সার সহজ কনসেপ্ট। এরপরটা বলো 3 নাম্বার। 3 এর হচ্ছে খ। ভেরি গুড, নিশি আফরিন নিশি রাইট উত্তর দিয়েছো আর কি। 3 এর খ সবচেয়ে পেঁচালো কোশ্চেন ভাই এবার আমাদের সামনে আসছে আর কি। কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান কোনটা? সূক্ষ্ম গাঠনিক উপাদান রয়েছে, মূল গাঠনিক উপাদান রয়েছে এবং প্রধান গাঠনিক উপাদান রয়েছে। বলো। তো একটু ব্যাখ্যা করে দিই। দেখো যদি মাইসিলি, ঠিক আছে, মাইসিলি যদি বলে ক্ষুদ্রতম গাঠনিক একক, ঠিক আছে, একটু সবাই লিখে নাও ক্ষুদ্রতম। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষুদ্রতম। সেলুলোজ হলো প্রধান উপাদান, প্রধান উপাদান। ঠিক আছে, সেলুলোজ হচ্ছে প্রধান উপাদান। এই কোশ্চেনটা আমি কালকে রাতে ফার্স্ট করে দিছিলাম তো তোমাদের। আর ম্যাক্রোফাইবেল যেটা, আর মাইক্রোফাইবেল। ঠিক আছে, মাইক্রোটা, হ্যাঁ মাইক্রো আর ম্যাক্রো, এখানে কিন্তু ঝামেলা হয় কোনটা মুখ্য আর কোনটা মূল। ঠিক আছে, মূল বললে মাইক্রো, মূল বললে মাইক্রো। ঠিক আছে, মূল বললে মাইক্রো, আর মুখ্য বললে কোনটা বলতো? সেটা হচ্ছে ম্যাক্রো। ঠিক আছে, একদম দেখো একটা কনফিউজিং কোশ্চেন। এই যে প্রশ্নটা তোমাদের, এটা কিন্তু একটা বইয়ের প্রশ্ন না। এই প্রশ্নটা কিন্তু আমাদের 2-3টা বইয়ের প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে দেওয়া। যারা শুধুমাত্র আমাদের হাসান স্যার পড়বো, হাসান স্যারের বই কিন্তু এত কিছু দেওয়া নাই। মূলত এখানে দেওয়া হচ্ছে ক্ষুদ্রতম একক হচ্ছে মাইসেলি এবং প্রধান একক হচ্ছে মূলত সেলুলোজ। তাহলে দেখো খেয়াল করো, ক্ষুদ্রতম একক যদি কথা বলা হয় তাহলে সেটা হবে মাইসেলি, আবার প্রধানে কথা বলা হবে সেলুলোজ। কারণ সেলুলোজ থাকে কত পার্সেন্ট? 40% থাকে সেলুলোজ। ম্যাক্রোফাইব্রিল এবং মাইক্রোফাইব্রিল যদি মূল উপাদানের কথা বলে তখন সেটা হবে আমাদের কোনটা? মাইক্রো। এবং মুখ্য যদি কথা বলে তখন সেটা হয়ে যাবে কোনটা? ম্যাক্রো। এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, আমাদের কোনো কিছু করার নাই এই জায়গাটাতে। বাট পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে মাইসেলি আর সেলুলোজ, মাইসেলি আর সেলুলোজ। চলো, প্রধান গাঠনিক উপাদান কোনটা? সেলুলোজ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের পূজা উত্তর দিয়েছে খ। ভেরি গুড। রমণী সরকার 5-এর সি উত্তর দিয়েছো। 5-এর সি। আচ্ছা, 5 নাম্বার কেবল তো দিলাম আমরা। ট্রান্সলেশন কোথায় সংঘটিত হয়? আজকে আমরা আমাদের অলিম্পিয়াড চলাকালীন মুহূর্তে এটা আমরা তোমাদেরকে বলেছি। কারণ ট্রান্সলেশনে তৈরি হয় মূলত যে জিনিসটা, সেটাকে আমরা বলি প্রোটিন। কি তৈরি হয় বলতো? প্রোটিন তৈরি হয়, PROTEIN। আর প্রোটিন তৈরি কারখানা মূলত কাকে বলা হয়? রাইবোজোমকে। তাহলে ট্রান্সলেশন চলে সাইটোপ্লাজমের রাইবোজোমে। রাইট অ্যান্সার 5-এর সি। উত্তর কি দিয়েছে? আফরিন নিশি দিয়েছে 5-এর 3, পূজা দিয়েছে 4-এর খ। রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। আচ্ছা, আমাদের কি গ্রুপে দেওয়া হয়েছে এটা লিংকটা? রাকিব, রাকিব গ্রুপে দেওয়া হচ্ছে, একটু শেয়ার দাও, সব গ্রুপে দিয়ে দাও। ঠিক আছে, গ্রুপে তো দাও নাই এখনো।
তোমাদের বন্ধু বান্ধবদের একটু সবাই একটু মেনশন করো, একটু মেনশন করো, ঠিক আছে? সবাইকে একটু মেনশন করো আর কি, আর তোমরা মিলায় নাও ধামাকা কে live টা কত আর কি মার্ক পাইতে পারো, ঠিক আছে? এটা। মিলিয়ে নাও, প্রশ্নটা সবাই। মিলিয়ে নাও আর কি। ওকে, চলো 6 নাম্বার। 6 নাম্বারের দিকে চলো আসি। প্রোটিন, কোনটি প্রোটিন সংশ্লেষকারী ক্ষুদ্রাঙ্গ? ওকে, প্রোটিন সংশ্লেষকারী একটু একটু আগে বলে দেওয়া দিলেন তো হয়েছে আর কি। প্রোটিনের সাথে সম্পৃক্ত একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের কোনটা? রাইবোজোম। রাইবোজোম। আশা রাখি 6 এর উত্তর কে বলছে আর কি, বলি দেখি। সেলিম, সিমন বলেছে, সিমন 5 সি, রাইট অ্যান্সার সিমন, ভেরি গুড। এরপরে কি বলেছে? এরপরে বলেছে রমণী। আবিদ ভাই আপনার দারুণ লাগতেছে। ওকে, অপূর্ব রানা। আবিদ ভাই তো সুন্দর, এজন্য তো দারুণ লাগবেই। ওকে, ঠিক আছে। 7 নম্বর, শ্রেণী বিন্যাসের সবচেয়ে বড় বড় একক একক। কোনটা? আমি ক্লাসে এবং তোমাদের লাইভ ক্লাসে এই প্রশ্নটা আমি কিন্তু সলভ করাইছিলাম, এবং তোমাদের বলা হয়েছিল যে যারা লাইভ ক্লাসটা করবা তাদের কিন্তু পরীক্ষাটা অনেক ভালো হবে আর কি, তাই না? আশা রাখি এই ক্লাসটা তোমরা সবাই পারবে আর কি। 6 ডি ডি ডি, রাইট অ্যান্সার। আমরা চলে আসি আর কি 7 নম্বরে হবে কোনটা বলো তো? আমাদের ফ্যামিলি অর্ডার ক্লাস ফাইলাম, রাইট অ্যান্সার তোমরা সবাই জানো, সেটা হবে ফাইলাম। হয়ে গেল উত্তরটা। রাইট অ্যান্সার হবে 7 এর ক। কারা কারা উত্তর দিয়েছো 7 এর ক আমাকে একটু জানাও দেখি। 7 এর ক, ভেরি গুড। সিমন, তারপরে আয়শা, সাবরিন বলেছে, তারপরে মাহবুব বলেছে, ভেরি গুড। ওকে, চলে আসি এরপর 8 নাম্বারের দিকে আমরা একটু চলে আসি আর কি, দেখি। 7 এর ক, পূজা কুণ্ড বলেছে 7 এর ক, রাইট। 8 নাম্বার দেখো আর কি। 8 এর মধ্যে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে আমাদের কোনটা আসছে? আসে হচ্ছে ক্রোমোজোমের ডিএনএ এবং হিস্টোনের পরিমাণ কত। এখানে দুইটাতে একটু ভুল হয়ে যায়, ঠিক আছে? উল্টাই দেয় এই তো আর কি। কোশ্চেন গুলো। 55%, 45%, 40%, এই জিনিসগুলো নিয়ে একটু কথা হয় আর কি। আমাদের 7 নাম্বার, 7 এর পরের দিকে আমাদের 8 আসবো। 8 এর উত্তরটা আমি সবার চাচ্ছি আর কি। 8 এ তোমরা কারা কারা রয়েছো? 8 এর উত্তরটা, ওকে সাইমন, ওকে সাইমন। 8 এর উত্তরটা হচ্ছে বলতো কত? 45 আর 55। 45 আর 55। 8 এর উত্তরটা হচ্ছে আমাদের মূলত কত? 1। 8 এর উত্তর হচ্ছে 1। চলে যাই পরের দিকে যাই আর কি আমরা। 9 নাম্বারের দিকে যাবো আর কি। 9 এর মধ্যে আমরা চলে আসবো নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম? মানে সহজ ভাই, ভাই সরলতম বলছে, সহজ হচ্ছে একদম সবচেয়ে ইজি কোনটা? জেলিফিশ, ফিতাকৃমি, স্পঞ্জ, ঘাসফড়িং। ঘাসফড়িং তবে আর্থ্রোপোডা 7 নাম্বার, অনেক কঠিন। স্পঞ্জ, স্পঞ্জ মানে কিন্তু আমরা জানি কোর মা পরিফেরা, পরিফেরা, তাই না? এবং পরিফেরার পরে দেখো ফিতাকৃমি। ফিতাকৃমি মূলত আমাদের কোনটার দিকে চলে যাবে বলতো? আমাদের যকৃৎ কৃমি, ফিতাকৃমি, প্ল্যাটিহেলমিনথাসের মধ্যে চলে যাবে 3 নাম্বার। আর জেলিফিশ বা হাইড্রা এটা হচ্ছে আমাদের মূলত 2 নাম্বার। বা নিডারিয়া, এটা হচ্ছে কোনটা? নিডারিয়া। তাহলে বলো তো সরল কোনটা? সরল মানে প্রথম মানে হচ্ছে স্পঞ্জ বা আমাদের পরিফেরা। স্পঞ্জ বা কোনটা হবে? পরিফেরা। তোমরা আনসার করার সময় নাম্বার দিও, শুধু গ ঘ লিখো না। তোমরা আনসার দিও যে 9 এর সি বা 10 এর এ, এইভাবে লিখে দিও। তাহলে চলো এর পরের দিকে আমরা যাই। 9 এর উত্তর কোনটা নিয়েছে? স্পঞ্জ। চলে যায় 10 নাম্বারে। 10, ভেরি গুড। আমাদের অলরেডি 51 জনের বেশি লাইভে চলে আসে আর কি, আলহামদুলিল্লাহ। তোমরা আমাদের বায়োলজি লাভার স্পেসটাকে এবং আমাদের আরো বেশি সাপোর্ট করে যাতে আমরা তোমাদের জন্য আরো বেশি কাজ করতে পারি। দুঃখ একটাই যে আজকে আমাদের লাইভের মানে এই লাইট একটু কমাই দাও তো রাকিব, বেশি করতেছে। এটা মেবি আমি একটু কমাই দিচ্ছি, দেখেন তো লাইটটা একটু বেশি দেখি, আমরা একটু দেখে নিই তো। আমার সম্ভবত ক্যামেরাতে ইয়ে হয়েছে আর কি, বুঝছো? মেবি ক্যামেরাতে আর কি। আমার ক্যামেরা হয়তো একটু ঘোলা হয়ে গেছে আর কি, সম্ভবত ক্যামেরার ঝাপসা হওয়ার কারণটা হচ্ছে ক্যামেরা লেন্সে মনে হয় একটু ইয়ে পড়ছে, বোঝাই যাচ্ছে ক্যামেরা লেন্সের ঝামেলা এটা। নাকি কিছু একটা টিস্যু আছে? হ্যাঁ মেবি আছে। একটা দাও তো, টিস্যু দাও তো। এবারে টিস্যু দেন তো। ওকে, 10 এর উত্তর হচ্ছে, আচ্ছা শিখাকোষ দেখা যায় কোন পর্বে? শিখাকোষ আমি কতবার যে বলছি তোমাদেরকে, আমি করে নিচ্ছি। শিখাকোষ তোমাদের বলা হয়েছে ফ্লেম সেল, বলা হচ্ছে 3 নাম্বার পর্বে, তাই না? ফ্লেম সেল কত নাম্বার পর্বে? 3 নাম্বার পর্বে। তোমাদের কিন্তু ক্লাস এবং হচ্ছে লাইভে বলা হয়েছিল একটা কথা, দেখো তুমি যখন প্লাটিহেলমিনথেসের কথা পড়তে যাচ্ছ বা প্লাটিহেলমিনথেস পর্ব পড়তে যাবা, ওই প্লাটিহেলমিনথেস পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো শিখাকোষ বা ফ্লেম সেল, ঠিক আছে? এখান থেকে এই কোশ্চেনটা এমন কোন জায়গা নাই যে এই কোশ্চেনটা আসে নাই, ঠিক আছে? দেখো আমাদের হচ্ছে শিখাকোষ বা ফ্লেম সেল অনেকটাই ক্লিয়ার আসছে আর কি। হ্যাঁ অনেকটাই ক্লিয়ার আসছে। যাক আলহামদুলিল্লাহ, বেশ ভালো আসছে আর কি। তাহলে দেখি আমাদের শিখাকোষ বলতে আমরা কিন্তু বারে বারে বলেছি ফ্লেম সেলের একটাই বৈশিষ্ট্য যেটা প্ল্যাটিহেলমিনথেস থেকে মনে রাখবো, সেটা ফ্লেম সেল। ফ্লেম সেল থাকে কাদের ক্ষেত্রে? প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে। 10 এর উত্তর হচ্ছে এ। 11 নম্বরের দিকে চলে যায়। দেখো নেমাটোডা পর্বের কোন লার্ভা দশরে বিদ্যমান? খুবই চমৎকার একটা কথা। ওকে, নেমাটোডা
ওকে, নেমাটোডা পর্বে লার্ভা দশের নামটা কি বলো দেখি? রেডিয়া, সিস্টিসার্কাস, র্যাবিডিফর্ম লার্ভা, প্ল্যানুলা। প্ল্যানুলা তো এখানে হইতেছে না। প্ল্যানুলা তো আমাদের রেডিয়া পড়বে। রেডিয়া, সার্কেরিয়া, সিস্টিসার্কাস, র্যাবিডিফর্ম লার্ভা। ওকে, তাহলে দেখো আমরা এদিকে চলে আসি আর কি। আমাদের মূলত নেমাটোডার যে পর্বের কথা বলেছে সেটা হচ্ছে র্যাবিডিফর্ম লার্ভা, এবং র্যাবিডিফর্ম লার্ভাটা কিন্তু বেশ বড় ধরনের একটা রোগ সৃষ্টি করে। ওকে, এবং সেটাকে আমরা বলতে পারি মাইক্রোফাইলেরিয়া, এক ধরনের রোগ তৈরি করে যাকে আমরা বলি গোদ রোগ। কি রোগ বলি? গোদ রোগ। তাহলে 11 উত্তর হচ্ছে সি। 12 অর্ধমুক্ত। আমাদের রক্ত সংবহন তন্ত্র 3 ধরনের, একটা হচ্ছে মুক্ত, অর্ধমুক্ত এবং বদ্ধ। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র মূলত থাকে অ্যানেলিডাদের এবং কর্ডাটাদের। মুক্ত রক্ত সংবহন থাকে পোকামাকড় বা আর্থ্রোপোডাদের। একটাই শুধুমাত্র তোমাদের বই লেখা রয়েছে, সেটা হচ্ছে মলাস্কা। মলাস্কার রক্ত সংবহন তন্ত্র হচ্ছে অর্ধমুক্ত। অর্ধমুক্ত। তাহলে রাইট অ্যান্সার হবে 12 এর কোনটা? 12 এর বি। 12 এর বি। এরপরে দেখি আর কি, আমরা একটু দেখি, তারপরে যাই। 13 নাম্বার, কোনটি পিউরিন বেস? আমরা জানি পিউরিন, আমি তোমাদের ক্লাসে পড়েছিলাম পিওর এজি। কি এজি? PURE এজি। তাহলে পিওর এই কথাটার সাথে পিউরিন মেলে, পারিমিডিন তো মেলার সুযোগ নাই, তাই না? আর এ মানে কি? এ মানে অ্যাডেনিন, জি মানে কি? গুয়ানিন বা গুয়ানোসিন। তাহলে বলো নিজের কোনটি পিউরিন বেস? হয় অ্যাডেনিন অথবা গুয়ানোসিন। সাইটোসিন হচ্ছে না, থাইমিন হচ্ছে না, ইউরাসিল হচ্ছে না, একমাত্র হচ্ছে 13 এর ক। ভাই আপনি যে জিনিসটা দিয়ে শেখান ছোট এবং বড়, আপনি কিন্তু ক্লাস আমি কখনো দেখি না ভাইয়া নিমোনিক ইউজ করছে, বাট ভাইয়ার একটাই নিনজা টেকনিক আছে, সেটা হচ্ছে ছোট বড়। ঠিক আছে, দেখো এইখান থেকে এই জিনিসটা পারবা। দেখো বলছে পিউরিন, পিউরিন বানানটা দেখো ছোট, পিউরিন বানানটা দেখো ছোট, এই জন্য দেখো দুইটা এ জি। যদি বলতো পাইরিমিডিন, যদি বলতো পাইরিমিডিন, ঠিক আছে, দেখো পাইরিমিডিন, দেখো পাইরিমিডিন কত বড় অক্ষর, এবং পাইরিমিডিন দেখো কোনটা কোনটা বাদে, আমাদের এজি বাদে বাকি যে 3টা আছে সেটা হচ্ছে আমাদের কি বলতো, যেমন সাইটোসিন, থাইমিন আর একটা কি ইউরাসিল। দেখো 3টা, এই জন্য ছোট বড় দিয়ে হয়ে গেল। ঠিক আছে, ভাইয়ের একটাই হচ্ছে টেকনিক, নিনজা টেকনিক, সেটা হচ্ছে ছোট এবং বড়। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন দেখো আমাদের দেখতেছি, সেটা হচ্ছে দেখি অ্যান্সার দেখো অ্যাডেনিন। ঠিক আছে, পরবর্তী দেখো বলছে স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়ে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তুমি যখন ম্যামালিয়া পরও পড়তে যাবা, ঠিক আছে, ম্যামালিয়া পরও পড়বা, দেখবা ব্যতিক্রম কোশ্চেন হিসেবে একটা, ব্যতিক্রম কোশ্চেন হিসেবে তিমি থাকে, ব্যতিক্রম কোশ্চেন হিসেবে বাদুর থাকে। ঠিক আছে, তো দেখো আমাদের বলছে কোন স্তন্যপায়ীটি ডিম পাড়ে। ঠিক আছে, দেখো বাদুর কি ডিম পাড়ে? সাপ কি ডিম পাড়ে? প্লাটিপাস ডিম পাড়ে? কেন নাকি ক্যাঙ্গারু ডিম পাড়ে? ঠিক আছে, দেখো কোনটা স্তন্যপায়ী বলছে। দেখো সাপকে স্তন্যপায়ী? কখনোই না। আচ্ছা, এখানে একটা পূজা একটা প্রশ্ন করেছিল, ভাইয়া সরলতম প্রাণী আমাদের প্ল্যাটিহেলমিনথেস বা ক্রিমের কথা বলা রয়েছে, ফিতা ক্রিমের কথা বলা রয়েছে। তো অ্যাকচুয়ালি দেখো তোমাদের বলে রাখি, আমাদের মূলত এখানে যে বইটা আমরা ফলো করছি, আমাদের এখানে মূলত নুরি পারভিন ম্যাডামের বই, এই জায়গায় যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রাচীন মানে সরলতম প্রাণী, বহুকোষী প্রাণী বলতে কিন্তু আমরা সবসময় পরিফেরাকেই বুঝি আর কি। এবং আমাদের যে রেফারেন্সটাকে আমরা নিয়েছি, রেফারেন্সটা হচ্ছে আমাদের নুরি পারভিন ম্যাডামের বই। সেখানেও তুমি পরিফেরার প্রথম লাইনে দেখবে যে সরলতম বহুকোষী প্রাণী দেওয়া রয়েছে, এবং আমরা উত্তরটা নিয়েছি এই বই থেকে, এবং এটা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী হবে পরিফেরা। এটা আমরা উত্তর নিয়েছি। যখন পরিফেরা পড়তে যাবো একদম উপরেই লেখা আছে সরলতম প্রাণী বলা হয়। ঠিক আছে, একদম উপরে স্পঞ্জের ওই জায়গাটাতে। ঠিক আছে, তো দেখো আমাদের কোন স্তন্যপায়ী প্রাণী কি পারে? ডিম পারে। অবশ্যই প্ল্যাটিপাস। প্ল্যাটিপাস। ওকে, প্ল্যাটিপাস। সাপ দিও না আবার। চলো 14-15 নাম্বার, ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম অঙ্গাণু কোনটা? প্রথম কে মামাই সেরা সেরা। বলো তো? প্রথম মামাই সেরা। প্রথম মামাই সেরা। আর এর মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে রাইবোজোম। কি আছে? রাইবোজোম। তাহলে রাইবোজোমের তো কোনো কিছু থাকে না, ও ন্যাংটা টাইপের মতো আর কি, কাপড় চোপড় কোনো কিছু নাই আর কি। গোলকি বস্তু থাকে, লাইসোজোমের একটা থাকে, মাইটোকন্ড্রিয়ার 2টা স্তর থাকে, রাইবোজোম স্তরবিহীন। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 15 এর কত? এ। 15 এর কত? এ। ভেরি গুড। নেক্সট কোশ্চেন, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেকের কাছে কঠিন লাগতে পারে। সেটা হচ্ছে কি বলছে, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট নয়। কোনটি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড নয়? ঠিক আছে, হুট করে কুমির মেরে দিতে পারো অনেকেই, আবার হুট করে বাদর মেরে দিতে পারো ব্যাং। ঠিক আছে, মানুষ একদম মারা যাবে না ভাই। 4 তাহলে তুমি প্রকোষ্ঠ নিজে মরে বিশিষ্ট যাবা। নয়, কিন্তু নয় কথা বলছে বলছে। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট নয়। একটু চিন্তা করো, মানে একটু ভাবো। চিন্তা করো, কুমির কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, সম্পূর্ণ বা অসম্পূর্ণ সেটা পরের জিনিস, বাট 4 তো 4 না? ওকে, মানুষ মানুষ সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কুমির সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাহলে থাকে বাদুর আর ব্যাং। বাদুর আর ব্যাং। আবার বাদুর যেন কি স্তন্যপায়ী নাকি? অবশ্যই স্তন্যপায়ী, তাই না? হ্যাঁ, ব্যতিক্রম কিন্তু উড্ডয়নের সক্ষম। এই কোশ্চেনটা আসে কিন্তু কোন প্রাণীটি স্তন্যপায়ী এবং উড্ডয়নের সক্ষম। ঠিক আছে, অনেক সময় অপশনে তোমাকে দোয়েল দিয়ে দিবে। দেখো দোয়েল কিন্তু আর স্তন্যপায়ী না, কেন? দোয়েল কিন্তু এভিস এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো উঠতে পারে বলেই যে দিয়ে দিবা এরকম কিন্তু করা যাবে না। ঠিক আছে, ব্যতিক্রম কোশ্চেন গুলো তোমাদের
পরীক্ষায় কিন্তু আসে, খুবই ইম্পর্টেন্ট। দেখছো তো, দেখো ব্যাং তো হচ্ছে না, কারণ ব্যাং কি অ্যামফিবিয়া। আমাদের কোনটা দেখো, বাদুর বাকি ছিল, বাদুর তো স্তন্যপায়ী, এই জন্য 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, মানুষের অন্তর্ভুক্ত, এই জন্য 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। একদম সহজ কোশ্চেন। তুমি যদি এখন বলো ভাইয়া এই কোশ্চেনটা কঠিন, আসলে কিন্তু কঠিন না, জাস্ট একদম একটা সহজ কোশ্চেন, একটু ট্রিকি করা হয়েছে। দেখো পরবর্তী কোশ্চেন, দেখো অ্যানসারটা রাইট অ্যান্সার কিন্তু ব্যাং। রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো, ওকে 16 উত্তর বলা হয়েছে Okay. প্রথম আচ্ছা, স্থলচর। প্রথম স্থলচর এবং চতুষ্পদী মেরুদণ্ড প্রাণীর শ্রেণী হলো কোনটা? স্থলচর। স্থলচর স্থলচর মানে কি? তারা কিন্তু যে আমাদের কই থাকবে টেট্রাপোড বলো? ছিল, টেট্রাপোড পড়ছো তোমরা সবাই, টেট্রাপোড। অ্যামফিবিয়া, রেপ্টেলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। ম্যামালিয়া। তাহলে দেখো অ্যামফিবিয়া মানে কি? উভচর, জলেও থাকবে, স্থলেও থাকবে। রেপ্টেলিয়া, রেপ্টাইল মানে কি? সরীসৃপ, তাই না? এরপরে দেখো চলে আসে অ্যাভিস মানে পাখি, এবং ম্যামালিয়া। ম্যামালিয়া। স্থলচর। এই পাখির তো 4টা পা থাকে না, কয়টা পা থাকে? 2টা না? 2টা। আচ্ছা, ম্যামালদের কয়টা? 2টাও থাকে, 2টা। 4টাও থাকে, 4টাও কিন্তু থাকে। ম্যামালরা তো প্রথম না, তাই না? এরপরে দিকে চলে আসি, তাহলে রেপ্টেলিয়াস আর অ্যামফিবিয়াস এদের মধ্যে কোনটা উত্তর হতে পারে? দেখি তো এটা কি দেয়, কি উত্তর আমাদের? 17 নাম্বার, তাই না? 17 উত্তরটা আমি একটু দেখি। 69 জন লাইভ, আলহামদুলিল্লাহ। এবং তোমরা আমাদের লাইভটা আজকে একটু শেয়ার করে দিই সবাই। বায়োলজি লাভার্স, এত সুন্দর, এত বড় এবং এত ভরসার একটা জায়গার পরিবার। আমার মনে হয় যে এখান থেকে তোমরা তোমাদের অনেক কিছু নিতে পারবা। আর খুব দ্রুত আমাদের নতুন একটা জিনিস আসছে, আমরা ডিসেম্বরে সেটা অ্যানাউন্স করবো আর কি। সেটা হচ্ছে আমাদের কি, এখন বলা যাবে না। বলা যাবে না। তাহলে Surprise মূলত থাকবে। চলে আসি প্রথম স্থলচরের ক্ষেত্রে আমাদের এবং চতুষ্পদী প্রাণীর ক্ষেত্রে আমাদের মূলত কোনটা আসবে? অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া, যেমন কথাটা হচ্ছে আমাদের ব্যাং কি? ব্যাং। ব্যাং, তাই না? ওকে, চলো এন্ডোথার্মিক প্রাণী বলতে কি বুঝি? ভাই এর একটা কিন্তু ট্রিকি কোশ্চেন, এন্ডোথার্মিক। প্রশ্ন কিন্তু সহজ, দেখো প্রশ্ন সহজ, কিন্তু উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীকে বলা হচ্ছে এন্ডোথার্মিক। এবং কাদেরকে বলা হচ্ছে এন্ডোথার্মিক বলো? যাদের মূলত পরিবেশের সাথে দেহের টেম্পারেচার পরিবর্তন হয় না। যেমন আমাদের রুমে এসি চলতেছে এখন, এসি টেম্পারেচার 24, বাট আমার বডি টেম্পারেচার কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস। চলো দেখো কি, হাঙ্গর, টিকটিকি, ব্যাং, বাদুর। হাঙ্গর, টিকটিকি, ব্যাং, বাদুর। এটা তো পারা একদম উচিত, কিন্তু পারা যায়, এটা কারণ কিন্তু বলো পারা তো, উচিত। কারণ আমরা মানুষ দিয়ে ভাই একটুকে পড়াই দিছে। দেখো স্তন্যপায়ী একটা থেকে স্তন্যপায়ীর যায়। অন্তর্ভুক্ত কোনটা? বাদুর, একটু আগে পড়লাম, দেখো সহজ কোশ্চেন। রাইট অ্যান্সার কিন্তু বাদুর। বাদুর। রাইট অ্যান্সার কোনটা? বাদুর। বাদুর। দেখো, চলো 19 নম্বরের দিকে চলে যাই, কি দেখি লেখা রয়েছে পেট্রোমাইজনটিডা কি মাছের নামে পরিচিত? সহজ পথে question প্রে, ভাই। ল্যাম্প্রে, প্রে, ল্যাম্প্রে। পেট্রোমাইজনটিডা। এটাও কিন্তু তোমাদের ওই লাইভ ক্লাসে আমরা সলভ করাইছিলাম। সো বলতে পারবো না যে আমরা পড়াই নাই, আমরা বলছি। এবং ওদেরকে কিন্তু ভাই আমরা ঘোষণা দিয়েছিলাম লাইভ ক্লাস দেখলে, এবং আমাদের কিন্তু অনেক কোশ্চেন ওরা কমন পাবে। এবং দেখেন ওদের লাইভ ক্লাসের সাথে কিন্তু আমাদের অনেকগুলা কোশ্চেন তোমরা কমন পাচ্ছ, এবং ওই রিলেটেড, ঠিক আছে? এবং আমাদের অফলাইন ব্যাচে যে এক্সামগুলো হয়েছিল সেখানে কিন্তু অনেক কোশ্চেন ওই সেম টপিক থেকে কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে? একদম সহজ কোশ্চেন। দেখো পেট্রোমাইজনটিটাকে কি বলা হয়? দেখো কি বলা হয়? ল্যাম্প্রে, ঠিক আছে? হ্যাগফিশ কোনটা? আমাদের মিক্সিনি বা মাইজিনি যেটা হোক, সেটা হচ্ছে আমাদের হ্যাগফিশ, ঠিক আছে? দেখো আমি অ্যানসারটা দেখি। রাইট অ্যান্সার ল্যাম্প্রে। ল্যাম্প্রে। মনে রাখবো কি, ল্যাম্প্রে, প থেকে টেনে নিয়ে চলে যাবে পেট্রোমাইজনটিডা, তাহলে ভুল যাবে না আর কি। চলে যাই পরে 20 নাম্বার, কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাঠনিক? ওহ, দারুণ প্রশ্ন একটা, ঠিকই কোশ্চেন। প্রকারভেদ নয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি বডির মধ্যে কিন্তু আমি ভুল করছিলাম কলেজে পরীক্ষা, জানিস কোথায় ভুল হয়? ভেসিকল, ভ্যাকুল। ভেসিকল আর ভ্যাকুল। ভ্যাকিউল। কারণ গোলজি বডিতে থাকে 3টা অংশ, সিস্টার্নি থাকে 2 ক্ষেত্রে কমন আর কি। এবং দেখো আমাদের ভেসিকল, এটা টিউবিউল হবে না ভাইয়া, এটা টিউবিউল, ঠিক আছে? এটা হচ্ছে টিউবিউল, কিউবিল না, এটা হচ্ছে টিউবিউল। এটা টিউবিউল, ঠিক আছে? এটা টিউবিউল। তো আমাদের হচ্ছে কোশ্চেনটাতে ইয়া করতে সমস্যা হয়েছে, টিউবিউল। এটা টিউবিউল হবে। তাহলে বলো সিস্টার্নি, টিউবিউল, ভেসিকল আর ভ্যাকিউল, এইটা 3টার মধ্যে বা 4টার মধ্যে কোনটা? এটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পাওয়া যায় না। কেউ তো দিচ্ছে সবাই? বিশেষ আমার মনে হচ্ছে যে ওরা হচ্ছে গড় ঘতে হ্যাঁ, ভেসিকল আর ভ্যাকুলের মধ্যে পার্থক্য হবে। ভ্যাকুল মানে বড় গহ্বর, আর ভেসিকল মানে ছোট গহ্বর। দুইটাই গহ্বর, ওকে? যেটা ভ্যাকিউল, ওল মানে এত বড় গহ্বর, আর ভেসিকল ছোট্ট পোস্টিউল টাইপের। আমরা কিন্তু ওল কুচু খাইতে গেলে অনেক বড়। তাই তো, ভেবে দেখে নিতে হবে। এখানে কেউ তো দিয়েছে, দেখি ফারিয়া তাসনিম 20-এর গ। চলো উত্তরটা দেখে ফেলা, টাইম নষ্ট না করে। অ্যাবসলিউট রাইট, ভ্যাকিউল। অ্যাবসলিউট রাইট কোনটা? ভ্যাকিউল। কারণ ভ্যাকুল থাকে গোলজি বডিতে। ভ্যাকুল থাকে কোথায়? গোলজি বডিতে। চলো 20-এর মধ্যে কার কয়টা হলো একটু আমাকে একটু কমেন্টসে জানাও দেখি। 20-এর মধ্যে কার কয়টা হলো একটু কমেন্টসে জানাও দেখি। সবাই একটু বলো 20-এর মধ্যে কার কটা হলো? ভাই আমাদের লাস্ট আমরা কিন্তু 2-3 মাস ওদের যত পরিমাণ এমসিকিউ সলভ করাইছি,
এখান থেকে ওদের কিন্তু ইন্টারমিডিয়েটে একদম আমার মনে হয় আমরা একটু ছোট গ্রুপ বলে হ্যাঁ, ওরা না অনেকেই মনে করে হচ্ছে- দূর কি নাকি। আমার মনে হয় আমাদের ক্লাসগুলো তোমরা কম্পেয়ার করে দেখো, বাংলাদেশে যারা বড় বড় প্ল্যাটফর্মের মালিক, বড় বড় প্ল্যাটফর্মের যে সকল মেন্টররা পড়ায়, তাদের সাথে জাস্ট কম্পেয়ার করে দেখো। কন্টেন্টটাও একটু কম্পেয়ার করো, কন্টেন্ট সবকিছুই ক্লাসের কোয়ালিটি, কন্টেন্ট। আর এক এক টিচারের তো এক এক রকম স্টাইল থাকে। যেরকম আমার ক্ষেত্রে যেটা আমি করি, আমি প্রয়োজনের বাইরে বেশি কিছু তোমাদের বলতে ভালোবাসি না। হজ ও বড় হলো অনেক কিছু বলতে না যাই। যে কথাটা কিন্তু আমি আজকে বলছিলাম, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, ঠিক আছে? এটাই ভাইয়া যতটুকু কথা বললো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমার যতটুকু দরকার তুমি ততটুকুই পড়ো ভাই। এক্সট্রা তোমার কি দরকার আছে, ওই এক্সট্রা জীবনে পরীক্ষাতে আসবে না। যতটুকু আসবে ওই প্রয়োজনের ভিতরে সবকিছুই আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো এরপরের দিকে আমরা চলে যাই আর কি দেখি বিষয়ের মধ্যে। হাইড্রোলাইটিক এনজাইম হিসেবে কাজ করে অবশ্যই লাইসোজোম। চলো এরপরের দিকে চলে যাই 21-22। কোষ গহ্বরের চারপাশে যে পাতলা টনোপ্লাস্ট, সবাই জানো আর কি তোমরা, কোষ গহ্বরে যে আবরণ থাকে তাকে এক কথায় বলা হচ্ছে টনোপ্লাস্ট। 22-4 চলে আসে। এরপরে দেখো 23 টনোপ্লাস্ট হয়ে গেছে। 23 নিচের কোনটি লাইসোজোম তৈরি করে? খুবই চমৎকার, নিচের কোনটি লাইসোজোম তৈরি করে? দেখো সাইটোপ্লাজম, মাইক্রোজোম, সেন্ট্রিওল, গোলজি বডি। এই প্রশ্নটা খুবই এবং tricky লাইসোজোমের এবং কাজের 1 নাম্বার কাজটাই দিয়ে দিছি পরীক্ষা। এবং এটা কিন্তু সবার কিন্তু চোখে পড়ে না, অনেক ক্ষেত্রে আর কি, অনেক ক্ষেত্রে পড়ে না। লাইসোজোম এবং ভিটামিন তৈরি করে, লাইনটা কম ছিল, ঠিক আছে? ওইখান থেকে জাস্ট করা হয়েছে। দেখো একটা ট্রিকি কোশ্চেন, চলো। কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? দেখো অ্যানসারটা হচ্ছে কি লাইসোজোম, ঠিক আছে? গলগি বডি। পরবর্তী কোশ্চেনটা দেখি, দেখো কোন পর্বে উত্তরটা দাও। হ্যাঁ, উত্তর দিয়ে দিচ্ছি গলজি বডি। রাকিব ভাই গোলজি বডি এত কাজ করে, শুক্রাণুতেও কাজ করে, প্যাকেজিংও কাজ করে, আবার লাইসোজোম তৈরি করে, এটা গোলজি বডি। আবার আজিবুস স্যার কিন্তু এখানে একটা কথা বলছে ভাই, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কিন্তু ডিম্বাণু এবং শুক্রাণু গঠনে, আর যদি স্পেসিফিক ভাবে বলে দেয় যে শুক্রাণু গঠনে কোনটা, অবশ্যই কিন্তু গলগি বডি, ঠিক আছে? আর যদি লেজের কথা বলে তখন সেটা হবে কি বলো তো? তবে তোমাদের রাকিব ভাই গলগি বডিরে খুব একটা দারুণ নাম দিছিল, গলগিবডি। ঠিক আছে? গলগিবডি। গিবডি। চলো এরপরে দিকে চলে যাই। সকল প্রাণী সামুদ্রিক একটাই, আমাদের 9 নম্বর পর্বে একাইনোডার্মাটা লেখা রয়েছে। ভুল হবে কোথায়? পরিফেরের সাথে, নিডারিয়ার সাথে। নিডারিয়ার 25% জীব সামুদ্রিক। কত পার্সেন্ট জীব? 25% জীব সামুদ্রিক। রাইট অ্যান্সার হবে একাইনোডার্মাটা 24-এর। চলো এরপরে দিকে যাই 25 নাম্বার। চলো যাই 25। 25-এর মধ্যে কি বলছে? কোন প্রাণীতে প্ল্যাকয়েড আইস থাকে? প্ল্যাকয়েড। আমরা জানি সাইক্লয়েড আইস মানে গোলাকার, আর টিনয়েড আইস মানে হালকা করে খাঁজকারা থাকে, যেটাতে থাকে কিন্তু কোনটাতে বলো তো? কই। আর প্ল্যাকয়েড আইস থাকে যেটা আমরা মাছ খাই, প্ল্যাকয়েড মানে কাঁটাযুক্ত, ঠিক আছে? প্ল্যাকয়েড মানে কাঁটা। এবং কাঁটাযুক্ত থাকে কাদের ক্ষেত্রে? কাঁটাযুক্ত থাকে ইলিশের কই, হাঙ্গর। কাদের ক্ষেত্রে? সাইক্লয়েড এবং কি টিনয়েড। সেই ক্ষেত্রে দেখো প্ল্যাকয়েড কাদের ক্ষেত্রে থাকবে? প্ল্যাকয়েড থাকবে হাঙ্গর, রুই মাছ, ইলিশ নাকি তারা মাছ? রাইট অ্যান্সার আমরা দেখে নিই, টুক কইরা চলে আসে হাঙ্গর। কারণ হাঙ্গরটা হচ্ছে কন্ড্রেক্টিস মাছ এবং এদের কাটা কাটা থাকে, যেটাকে আমরা বলি কোনটা বলতো? প্ল্যাকয়েড। আর আমাদের রুই মাছ থাকে সাইক্লয়েড, ইলিশে থাকে টিনয়েড, আর তারা মাছের আইসের ওই রকম ভাবে কোনো কথা বলা নাই আর কি আমাদের। চলো এরপরের দিকে যাই 25-এর পরের দিকে চলে যাই। 26 নাম্বার, নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল কাকে বলে? সবচেয়ে বোল্ড লাইন ভাই, সবচেয়ে ওই মানে ওই টপিকটা সবচেয়ে বোল্ড লাইন, ওইটা হচ্ছে কোশ্চেন, যেখানে তোমরা দেখবা সাইট ক্রোমোজোম পাওয়া যায় কোথায় কোথায়, সোলা, ঠিক আছে, যে পার্ট এইগুলাতে তুলা, যেগুলা এর উপরে একদম লাইনটা হচ্ছে আমাদের ছিল কিন্তু নিউক্লিয়াসের পুনর্গঠন অঞ্চল কোনটা? দেখো একটু অ্যান্সারটা দেখি, সেটা হচ্ছে কিন্তু গৌণকুণ্ঠন, ঠিক আছে? একদম খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে? তো আমরা দেখি এর পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, দেখো কি বলছে, নিচের কোনটিতে বৃত্তাকার, এটা হবে হচ্ছে ডিএনএ, ঠিক আছে? এটা হবে হচ্ছে ডিএনএ। এটা কাজ করো। নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ দেখা যায়, ঠিক আছে? নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ দেখা যায়, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সবাই একটু অ্যান্সার করো, কত হবে? যে আমাদের হচ্ছে 27 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে? 27 নাম্বার কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? কি হবে? 27 নাম্বার কোশ্চেনের অ্যান্সার, নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ দেখা যায়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তুমি যখন পড়তে যাবা, ওই যে টপিক থেকে কোশ্চেনটা করা হয়েছে ওই টপিকের খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? আজকে খুব বাজে লাইভ, একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার যদি দেখি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? একদম দেখো আমাদের যে ধাপগুলো দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে কাজ বা ধাপ, এগুলো কিন্তু পরীক্ষাতে খুবই মানে আসে, এবং বৈশিষ্ট্য এগুলো কিন্তু পরীক্ষাতে খুবই আসে, ঠিক আছে? তো দেখো পরবর্তী কোশ্চেন আমরা একটু দেখি, হাঙ্গর মাছের পুচ্ছ পাখনাকে কোন ধরনের থাকে, ঠিক আছে? হাঙ্গর মাছে পুচ্ছ পাখনা কোন ধরনের? আমরা যখন প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস পড়তে যাব, কয়েকটা দেখবা পাখনা, একটা হচ্ছে হোমো, হেটারো,
তারপরে দেখবা ডাইফাই সার্কেল, ঠিক আছে, ডাইফাই সার্কেল। তো দেখো আমাদের বলছে হোমো সার্কেল, হোমো সার্কেল মানে কি, দেখো হোমো সার্কেল মানে দুইটার কিন্তু লেজ সমান, ঠিক আছে। যদি বলছে হেটারো, হেটারো মানে কি, হেটারো মানে কিন্তু একটা অসমান, অর্থাৎ ঠিক আছে একটা হচ্ছে সমান না। দেখো হোমো মানে একই এবং হেটারো মানে কিন্তু একটু আলাদা, যেমন আমরা হাঙ্গরে কিন্তু হেটারো দেখা যায়, ঠিক আছে, হাঙ্গরের ইয়াটা লেজটা হচ্ছে এরকম। এবং আমাদের কিন্তু ইলিশ মাছ যদি আমরা একটু চিন্তা করি, ইলিশ মাছের লেজটা কিন্তু সমান, এই জন্য ইলিশ মাছের লেজকে কি বলা হয় বলতো, হোমো সার্কেল। হাঙ্গর বললে হেটারো। এবং ডাইফি সার্কেল কাদের, দেখো ডাইফি একটু হচ্ছে ডাইনি টাইনিম একটু ভৌতিক টাইপের, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ডাইফাই সার্কেল, ঠিক আছে। কোনটা, সেটা হচ্ছে আমাদের ডাইফাই সার্কেল। বাই সার্কেল বলে কোনো আমাদের ইয়া উচ্চ পাখনা নাই। তো দেখো আমরা বলছি হাঙ্গর মাছ, হাঙ্গর মাছের কোনটা হবে, দেখো অসমান, যেহেতু অসমান সেহেতু অ্যান্সার হবে হচ্ছে হেটারো সার্কেল, ঠিক আছে। তো আমরা কোশ্চেনের অ্যান্সারটা দেখি, দেখো হেটারো সার্কেল, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো আমাদের বলছে হচ্ছে কি 29 নাম্বার কোশ্চেন, নিম্নের কোন অংশ থেকে কোষ বিভাজন অংশ নেয়, ঠিক আছে। এই একটা ট্রিকি কোশ্চেন, ঠিক আছে। নিম্নের কি বলছে, নিম্নের কোন অংশ কোষ বিভাজনে অংশ নেয়, নিম্নের কোন অংশ কোষ বিভাজনে অংশ নেয়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো কি বলছে অপশনে, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, গলজি বডি এবং নিউক্লিয়ার ঝিল্লি। 29 দেখো তোমরা যখন হচ্ছে সেন্ট্রিওলের কাজ করবা, সেন্ট্রিওলের কাজ 3টা কাজ দেওয়া আছে, ঠিক আছে, 3টা কাজ দেওয়া আছে। ওই 3টা কাজই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ওই 3টা কাজ থেকে বহুতবার বিভিন্ন জায়গায় ভার্সিটি বলো, মেডিকেল বলো, আদারওয়াইজ হচ্ছে একাডেমিক বলো, সব জায়গাতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তো দেখো আমাদের এটা হচ্ছে কোষ বিভাজনের অংশ নেয় কোনটা, আমাদের অ্যান্সারটা হবে কি সেন্ট্রিওল, ঠিক আছে। তো আমরা একটা অ্যান্সারটা দেখে নিই, সেটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে কি, দেখো সেন্ট্রিওল, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, আমরা এত ব্যাখ্যা আজকে করতেছি না, জাস্ট অ্যান্সারটা মিলাই দিচ্ছি, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো বলছে নিচের কোনটি প্রাণী জগতের বৃহত্তম পর্ব, নিচের কোনটি প্রাণী জগতের বৃহত্তম পর্ব। দেখো আমরা এক নামেই পড়ছি, আমাদের বইতে কিন্তু দেওয়া আছে বোল্ড আকারে, ঠিক আছে। নিচের কোনটি প্রাণী জগতের বৃহত্তম পর্ব, দেখো আমাদের আর্থ্রোপোডা কিন্তু বৃহত্তম পর্ব, আর আমাদের হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা, মলাস্কা। যদি কখনো আসে ক্ষুদ্রতম পর্ব কোনটা, সেটা হচ্ছে কোনটা বলতো, প্লাকোজোয়া, ঠিক আছে। ক্ষুদ্রতম পর্ব কোনটা, প্লাকোজোয়া, ঠিক আছে। ক্ষুদ্রতম পর্ব কোনটা, প্লাকোজোয়া, ঠিক আছে। এটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা হচ্ছে বৃহত্তম, আর আমাদের হচ্ছে মলাস্কা হচ্ছে কিন্তু দ্বিতীয় বৃহত্তম, ঠিক আছে। তো এটার অ্যান্সার হচ্ছে আমরা দেখি, সেটা অ্যান্সার বলছি হচ্ছে দেখো আর্থ্রোপোডা, সবচেয়ে বৃহত্তম কোনটা, আর্থ্রোপোডা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি, একটি মনো নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত, ঠিক আছে। একদম মুখস্থ কোশ্চেন ভাই, একদম হচ্ছে তুমি ওই যে আমরা ওয়াটসন ক্রিক মডেল পড়ি, ঠিক আছে, ওয়াটসন ক্রিক যে মডেলটা পড়ি, ওয়াটসন ক্রিক যে মডেল পড়বো, ওই মডেলে লাস্টে দেখবা কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, ওইখান থেকে কিন্তু কোশ্চেন আসে। লাস্টের যে পয়েন্ট 3-4টা পয়েন্ট আছে, ওইখান থেকে দেখবা আমাদের হচ্ছে, দেখো একটি মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত, দেখি আমরা একটা অ্যান্সারটা, সেটা হচ্ছে আমাদের 3.4 আর্মস্ট্রং, 3.4 হচ্ছে কত, আর্মস্ট্রং, এটা অ্যান্সার, ঠিক আছে। তো আমরা একটু নেক্সট কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন দেখি, সেটা হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে সর্ববৃহৎ অঙ্গাণু। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো তোমরা যে কোশ্চেনগুলো দেখতেছো, তোমাদের বইয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি কিন্তু আগেই বলছি, দেখো প্লাটিহেলমিনথেস থেকে একটা কোশ্চেন করা হয়েছে এবং পরীক্ষাতে আসার মতো কোশ্চেন কোনটা, ফ্লেম সেল বা শিখা কোষ, ঠিক আছে। দেখো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, সেন্ট্রিওল নাকি গলজি বডি, ঠিক আছে। এটা দেখো একদম খুবই স্পেসিফিক একটা কোশ্চেন, দেখো আমি দেখলে বুঝতে পারতেছি কোনটা, এবং তোমরা পড়ছো দেখো ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তো অ্যান্সারটা দেখি, সেটা হচ্ছে দেখো ক্লোরোপ্লাস্ট, ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন দেখো আমি দেখি বলি, নিচের কোন পর্বের প্রাণীদের সুডোসিলোমেট দেখা যায়, সুডোসিলোমেট দেখা যায়। দেখো আমাদের সিলোম কিন্তু 3 প্রকার, ঠিক আছে। সিলোম কত প্রকার বলতো, 3 প্রকার, অ্যাসিলোমেট বা সিলোমবিহীন, যাদের সিলোম নাই। সুডোসিলোমেট মানে কি, ভ্রান্ত সিলোম বা মিথ্যা বা ভৌতিক, ঠিক আছে, বা ছদ্মসিলোমেট, এবং কি ইউসিলোমেট, ইউ মানে কি প্রকৃত সিলোম, অর্থাৎ যাদের কিন্তু সিলোম থাকে। তো আমরা কিন্তু ভেবে পড়ছি আমাদের হচ্ছে 1 থেকে 3 নাম্বার পর্ব যেটা ছিল, সেটা হচ্ছে অ্যাসিলোমেট, সাথে কি ছিল, টিনোফোরা, ঠিক আছে। এবং আমাদের সুডোসিলোমেট যুক্ত কোনটা ছিল, নেমাটোডা, এবং এক্সট্রা ছিল হচ্ছে পড়ছি রোটিফেরা এবং কাইনোরফা। তো দেখি আমাদের বলছে সুডোসিলোমেট, যেহেতু সুডোসিলোমেট বলছে, তা আমি একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের কোনটা হবে, নেমাটোডা, ঠিক আছে। সুডোসিলোমেট কোনটা, 4 নাম্বার পর্ব নেমাটোডা। দেখো নেক্সট কোশ্চেন দেখি, অ্যান্সার দেখো নেমাটোডা। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটিতে কোয়ান্টোজম পাওয়া যায়, নিচের কোনটিতে কোয়ান্টোজম পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং দেখবা শব্দটা তোমার বইতে বোল্ড করে দেওয়া আছে, ঠিক আছে, হাসান স্যারের বইতে। এবং দেখো কোয়ান্টোজম পাওয়া যায় ঠিক কোথায়, ঠিক আছে।
তো অ্যান্সার দেখি, সেটা বলছে দেখো ক্লোরোপ্লাস্ট। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি তোমাদের বলছিলাম যে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া থেকে কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া থেকে 2 থেকে 3টা বা 4টা কোশ্চেন থাকবে। দেখো অলরেডি কিন্তু আমাদের 4টা কোশ্চেন অলরেডি চলে আসছে, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। আমরা নেক্সট কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে বলছে কর্ডাটাতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় যে অঙ্গ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের কর্ডাটা যে পর্ব আছে এর বৈশিষ্ট্য বা হচ্ছে এখানে হচ্ছে দেখবা পাবো আমাদের কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, 10টা কি 11টা। ওইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ছিল হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় যে অঙ্গ, ঠিক আছে? দেখো আমাদের তো স্নায়ুরজ্জি হয় না, সুষুম্নাকাণ্ড হয় না, হৃৎপিণ্ড তো হয় না। হৃৎপিণ্ড দেখো অঙ্কে দোষে অবস্থান করে, সুষুম্নাকাণ্ড স্নায়ুরজ্জি এগুলো দেখো অ্যান্সার হবে কোনটা এন্ডোস্টাইল। এবং দেখো ওই কর্ডাটা যে পর্ব ওইখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, ওইখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, সেটা হচ্ছে কোনটা এন্ডোস্টাইল। এটা ক্লিয়ার? আচ্ছা নেক্সট কুইজে আমি আবার কিভাবে অংশ নিব এই ব্যাপারে একটু বলেন, ঠিক আছে? নেক্সট কুইজ, এটা হচ্ছে আমাদের কুইজ না আপু, এটা হচ্ছে আমাদের আজকে বায়োফে একটা এক্সাম হয়েছিল যশোরে। সে হচ্ছে এক্সামে প্রায় আমাদের অনেক স্টুডেন্ট, প্রায় 700 স্টুডেন্ট আমাদের অংশগ্রহণ করছিল। সেই পরীক্ষার আর কি সলভটা দিচ্ছি, ঠিক আছে? সেই পরীক্ষার সলভ যেগুলো কোশ্চেন ছিল সেগুলো সলভ হচ্ছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, সেটা হচ্ছে বলছে এনার্জি কারেন্সি। দেখো এনার্জি মানে কি ভাই? এনার্জি মানেই তো শক্তি। এনার্জি মানে কি বলতো? এনার্জি মানে হচ্ছে কি শক্তি। এখন শক্তির সাথে কার সম্পর্ক আছে? আমরা একটু আগে এর আগেও পড়ছি এটিপি, এর আগে পড়ছি কিন্তু এটিপি। এখন দেখো শক্তির সাথে কার কানেক্টেড? শক্তির সাথে কি গলগি বডির সম্পর্ক আছে, নিউক্লিয়াসের আছে, রাইবোজোমের আছে? নাই। কার সম্পর্ক? মাইটোকন্ড্রিয়ার। মাইটোকন্ড্রিয়া অর্থাৎ উদ্ভিদের পাওয়ার হাউস বা শক্তিঘর কোনটা বলা হয়? অর্থাৎ মাইটোকন্ড্রিয়াকে, ঠিক আছে? অ্যান্সার দেখো মাইটোকন্ড্রিয়া। একদম সহজ সহজ কোশ্চেন দেখো এবং ইম্পর্টেন্ট। দেখো কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? নিউক্লিয়াস, সেন্ট্রিওল, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম। একদম পানির মতো কোশ্চেন, ঠিক আছে? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, সেটা দেখো অ্যান্সারটা হচ্ছে কি নিউক্লিয়াস। পরবর্তী কোশ্চেন দেখি, নিচের কোনটিতে অ্যান্টিকোডন বিদ্যমান? নিচের কোনটিতে অ্যান্টিকোডন বিদ্যমান? আসো, আমাদের যে আরএনএ আছে কত প্রকার? 5 প্রকার। কত প্রকার আরএনএ আছে? 5 প্রকার। এই 5 প্রকার আরএনএ এর কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন আছে, সেখানকার একটা লাইন হচ্ছে আমাদের অ্যান্টিকোডন, ঠিক আছে? অ্যান্টিকোডন বা ফাস যেটা আছে সেটা হচ্ছে আমাদের কোন আরএনএ তে পাওয়া যায়, ঠিক আছে? অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের টিআরএনএ। তো আমি একটা অ্যান্সারটা দেখি, সেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে কিন্তু টিআরএনএ, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখি, 5 প্রকার আরএনএ ভালো করে পড়বা, এখান থেকে কোশ্চেন আসে। উদ্ভিদ কোষে থাকে না কোনটি? উদ্ভিদ কোষে থাকে না কোনটি? এটা হয়তো এবছর কি আগের বছর মেডিকেল কোশ্চেন মেবি এরকম একটা কোশ্চেন ছিল। নিচের কোনটিতে উদ্ভিদ কোষে থাকে না? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোনটা উদ্ভিদ কোষে থাকে না? সেটা হচ্ছে কোনটা বলতো? সেন্ট্রোজোম। কোনটা? সেন্ট্রোজোম। দেখো সেন্ট্রোজোম কোথায় থাকে? প্রাণী কোষে, ঠিক আছে? অ্যান্সার দেখো সেন্ট্রোজোম, ঠিক আছে? সেন্ট্রোজোমটা কোথায় থাকে? আমাদের প্রাণী কোষে। পরবর্তী কোশ্চেন দেখো, নিডারিয়া পর্বের প্রাণী নয় কোনটি? নিডারিয়া পর্বের প্রাণী নয় কোনটি? দেখো বলছে জেলিফিশ, হাইড্রা, সাগর কুসুম, অক্টোপাস, ঠিক আছে? জেলিফিশ, হাইড্রা, সাগর কুসুম, অক্টোপাস। এখন আসো, বলছে নিডারিয়া পর্বের প্রাণী নয় কোনটি, অর্থাৎ নিচের কোনটি নিডারিয়া পর্বের প্রাণী নয়? আমরা জানি হচ্ছে হাইড্রা, জেলিফিশ বা সি অ্যানিমন যেগুলো পড়ছি এগুলো হচ্ছে কিন্তু আমাদের নিডারিয়া পর্ব। তাই আমরা একটা অ্যান্সারটা দেখি, সেটা হচ্ছে বলছে অক্টোপাস। এখন অক্টোপাস আমাদের কিসের অন্তর্ভুক্ত বলতো? অক্টোপাস কোন পর্বের অন্তর্ভুক্ত? অক্টোপাস কোন পর্বের অন্তর্ভুক্ত? সবাই একটু কমেন্ট করো, অক্টোপাস কোন পর্বের অন্তর্ভুক্ত? বলো, অক্টোপাস কোন পর্বের অন্তর্ভুক্ত? বলো। হ্যাঁ, আমি সিফাত মাহমুদ রাহাত বলছো হচ্ছে আমি ইন্টার ফার্স্ট ইয়ার। এটা কি আমাদের জন্য না? অবশ্যই তোমাদের জন্য। আমরা যেটা পড়াচ্ছি এটা তোমার একাডেমিক কাজে লাগবে, ফার্স্ট ইয়ার বলো, সেকেন্ড ইয়ার বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? তো দেখো সেটা হচ্ছে আমাদের অক্টোপাসটা হচ্ছে কিন্তু মলাস্কা পর্ব, ঠিক আছে? অক্টোপাস কোনটা? মলাস্কা। ক্লিয়ার? আমাদের কিন্তু জেলিফিশ, হাইড্রাস হচ্ছে আমাদের সাগর কুসুম, এগুলো হচ্ছে কোনটা? সেটা হচ্ছে আমাদের বলতো কোনটা? নিডারিয়ার অন্তর্ভুক্ত, ঠিক আছে? আমাদের নিডারিয়ার অন্তর্ভুক্ত। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন দেখি আমরা, সেটা বলছে হচ্ছে কোন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা মানুষের ক্রোমোজোম সংখ্যা সমান? খুব এটা কি কোশ্চেন দেখো, মানুষের ক্রোমোজোম সংখ্যা, আমাদের মানুষের ক্রোমোজোম সংখ্যা কত ছিল? 46টি। তাহলে 46টি ক্রোমোজোম সংখ্যা জন আর কার আছে? 46টি ক্রোমোজোম সংখ্যা আর কার আছে বলতো? আমরা পড়ছি না রেশম পোকা, ঠিক আছে? দেখো একদম আমাদের
একদম স্পেসিফিক কোশ্চেন। কোনটা? দেখো রেশম পোকা। দেখি একটা অ্যান্সারটা, সেটা হচ্ছে দেখো আমাদের রেশম পোকা। এর পরবর্তী কোশ্চেন দেখো, ডিএনএ অণুর মূল কাঠামো কোনটি? ডিএনএ অণুর মূল কাঠামো কোনটি? এটা একটা ট্রিকি কোশ্চেন। ডিএনএ অণুর মূল কাঠামো কোনটি? ঠিক আছে, ডিএনএ অণুর মূল কাঠামো কোনটি? সেটা হচ্ছে দেখো ডিএনএ অণুর মূল কাঠামো কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গুয়ানিন, অ্যাডেনিন, সাইটোসিন, এগুলো তো আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের গুয়ানিন, অ্যাডেনিন, এগুলো তো হচ্ছে আমাদের কি বেস বলতো, পিউরিন বেস। তারপর সাইটোসিনরা হচ্ছে আমাদের পাইরিমিডিন বেস। কোনটা তাহলে অ্যান্সার হবে? সেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে দেখো, সেটা কোনটা বলতো, আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে কোনটা, সেটা হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। দেখি অ্যান্সারটা, সেটা হচ্ছে দেখো নিউক্লিওটাইড। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন দেখো আমাদের 43 নাম্বার কোশ্চেন দেখি কি বলছে, শুক্রাণু গঠনে সহায়তা করে কোন অঙ্গাণুটি? ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমরা হচ্ছে এই কোশ্চেনটা স্পেসিফিক কোশ্চেন বলতে, অর্থাৎ এই কোশ্চেনটা আমাদের আজিবুস স্যারের বই থেকে নেওয়া হয়েছে এই কোশ্চেনটা। সেটা অ্যান্সারটা হবে দেখো, আমি বলে দিই ডিরেক্টলি, সেটা হচ্ছে অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের গলজি বস্তু। ঠিক আছে, কোনটা হবে? গলজি বস্তু। এখন আসো তোমাকে বলি, দেখো এই কোশ্চেনটা সমাধান কিভাবে করি। দেখো সেটা যদি কখনো ডিরেক্টলি বলে যে শুক্রাণু এবং ডিম্বাণু, ঠিক আছে, শুক্রাণু প্লাস বা শুক্রাণু ও ডিম্বাণু, শুক্রাণু আমাদের হচ্ছে দাগানো বইয়ের যে মানে তথ্য চট, ওইখানে এই কোশ্চেনটা দেওয়া আছে। শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে যদি বলে তাহলে অবশ্যই হবে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম মাই। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া। আর যদি স্পেসিফিক ভাবে শুক্রাণু শুধু বলে, যদি শুক্রাণু গঠনে, অ্যান্সার কি হবে বলতো? গলজি বস্তু। ঠিক আছে, কোনটা অ্যান্সার হবে? গলজি বস্তু। এর পরবর্তীতে কোশ্চেন দেখি আমরা, সেটা কি বলছে, সেটা হচ্ছে মানুষের কত জোড়া অটোজোম থাকে? মানুষের কত জোড়া অটোজোম থাকে? আমরা টোটাল ক্রোমোজোম সংখ্যা কটা পড়ছি? 46টা। আমাদের সেক্স ক্রোমোজোম কত জোড়া? 1 জোড়া। তার মানে 1 জোড়া মানে কয়টা? 2টা। তাহলে বাকি যে আমাদের সেক্স ক্রোমোজোম যে 1 জোড়া বাদে বাকি যে ক্রোমোজোম গুলা থাকে, সেটা হচ্ছে আমাদের কি বলতো? অটোজোম। তাহলে অটোজোম হচ্ছে কয়টা? 44টা। ঠিক আছে, 44টা হচ্ছে আমাদের কি? অটোজোম। আর আমাদের যদি সেক্স ক্রোমোজোম বলে, সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম বললে কয়টা? 1 জোড়া। ঠিক আছে, তো আমরা একটা অ্যান্সার দেখি, সেটা হচ্ছে কি বলছে? 22 জোড়া। এখন 22 জোড়া মানে হচ্ছে আমাদের 44টা। 22 জোড়া মানে হচ্ছে আমাদের কয়টা? 44টা। ঠিক আছে, তো আমরা ওটা নেক্সট পরবর্তী কোশ্চেন দেখি। নিম্নের কোনটি সূচনা কোড, মানে অর্থাৎ মেথিওনিন আমরা পড়ছি না, আমাদের কোনটা বলতো? আমাদের সেই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলতো, এইউজি। এই কোশ্চেনটা অনেক জায়গায় আসছে। এই কোশ্চেনটা হচ্ছে কত জায়গায় আসছে? অনেক জায়গায়। একাডেমিক বলো, এমন কোনো বোর্ড নাই, এমন কোনো ভার্সিটি নাই, অ্যাডমিশন, মেডিকেল বলো, সব জায়গায় এই কোশ্চেনটা আসছে। ঠিক আছে, সেটা হচ্ছে কোনটা অ্যান্সার হবে? এইউজি। পরবর্তী কোশ্চেন দেখো, সেটা হচ্ছে এইউজি, কিন্তু আমরা মেথিওনিন। ঠিক আছে, এটা বলি। পরবর্তী কোশ্চেন দেখো, ডিএনএ এর কার্যকরী একককে কি বলে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা 4টা টার্ম পড়ি, রেকন, রেপ্লিকন, মিউটন। বিস্কুট বলে আবার ক্ষুধা লাগছে। ভাই বিস্কিটটা আমারে দেন ভাই, আমারও ক্ষুধা লাগছে। না না, অর্ধেক দিলে তো আমার পেট ভরবে না, আমি তো বেশিই খাই। বুড়ি দেখতেছেন না কত মোটা। আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। ডিএনএ কার্যকরী একক হচ্ছে বিস্কুট। ওকে, তো চলো বিস্কুট। চলো, ডিএনএ কার্যকরী একক বলতে আমরা মূলত বুঝি এদের কার্যকরী একক না, একক থাকে মূলত 4টা। দেখো, সিস্টন, রেকন, রেপ্লিকন এবং কমপ্লন। না, এটাতে মূলত কমপ্লন বলতে কোনো কিছু নাই আর কি। তাহলে চলে আসি, দেখো আমাদের কার্যকরী একক বলতে ডিএনএ বলতে এখানে মূলত তুমি জিনও ধরতে পারো। আমাদের বইয়ে দেওয়া রয়েছে কিন্তু সিস্টনের কথা। সিস্টন এর সমতুল্য হচ্ছে জিন। সিস্টনের সমতুল্য একক মূলত কোনটা বলতো? জিন। সেই ক্ষেত্রে আমাদের ডিএনএ ক্ষেত্রে আমরা উত্তরটা কোনটা নিতে পারি? আমরা উত্তরটা নিতে পারি সিস্টন। কোনটা নিতে পারি? সিস্টন। 46, 47 অরিও প্রতিসাম্য। দুর্দান্ত একটা প্রশ্ন। অরিও মানে কি? ব্যাসার্ধ বরাবর। কি বরাবর? ব্যাসার্ধ বরাবর ভাগ করা যাবে। এই যে দেখো, এরকম 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 থাকে। এই যে একটা চিত্র, হাইড্রা চিত্র, কিসের চিত্র? এটা হচ্ছে আপনি। এটা হচ্ছে আপনি। হাইড্রা চিত্র এটা আর কি, তাই না? ভাই আপনি তাহলে কোন প্রতিসাম্য? আমি মানুষ তো না, তাহলে তো অবশ্যই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আমি, তাই না? দ্বিপার্শ্বীয়, মানে হ্যাঁ, প্রজাপতির সঙ্গে আপনার তুলনা করলাম। কিছুটা বলা যায়, প্রজাপতির সাথে আমাকে তুলনা করতে পারে। দেখো ভল বক্স, ভাই একটা ক্লাসে আমরা একটা কথা বলছিলাম, যেখানে ও উচ্চারণ পাবা সেখানে কি বলতো? গলিও। গলিও। ভলবক্স বা রেডিওলারিয়া বা হেলিওজোয়া। ও ও ও। আর তোমাদের ফাহাদ ভাইয়ের বান্ধবীর নাম কি ছিল শোনো? জেসিহা। কি? জেসিহা। জেসিহাতে কি? জেলিফিশ, সি অ্যানিমাল এবং কি
হাইড্রা। অর্থাৎ একাইনোডার্মাটা পর্ব এবং নিডারিয়া পর্বটাই হচ্ছে আমাদের কি অরীয় প্রতিসম। কিন্তু আবার স্পেসিফিক ভাবে যদি কখনো বলে যে নিচের কোনটি পঞ্চ অরীয় প্রতিসমের অন্তর্ভুক্ত, তখন কিন্তু অবশ্যই আনসার করবে একাইনোডার্মাটা। ক্লিয়ার? মাটা এগুলো কিন্তু খেয়াল করতে হবে। 47 এর উত্তর হচ্ছে আমাদের হাইড্রা। 47 এর হাইড্রা। চলে যায় 48। দেখো আর্থ্রোপোডা পর্বের কোন ধরনের ক্লিভেজ দেখা যায়? খুবই চমৎকার একটা কথা বলছো, আর্থ্রোপোডা পর্ব। ভাই আমি কিন্তু এটা পড়াইছিলাম খুব সুন্দর করে। ওয়ার পরে কি হয়? অর পরে কি আসে? হ্যাঁ, এটা বলা হচ্ছে অর পরে আসে হচ্ছে মূলত আ। তাহলে আ দিয়ে মূলত কোনটা আসতে পারে আর কি? দেখো আ দিয়ে আর্থ্রোপোডা, অ দিয়ে কি অরিও, অ দিয়ে কি অরিও। আরো একটা জিনিস ভুল হয় কিন্তু ভাইয়া, দেখেন আমি কিন্তু পড়তেছি হচ্ছে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা বানান ভুল হইলেও সমস্যা নেই, আর্থ্রোপোডা। এখন দেখো যখন আমি আর্থ্রোপোডা পড়তেছি তখন আবার আমরা যখন সর্পিল পড়তেছি তখন আবার অ্যানিলিডা আসতেছে, তাহলে কোনা? দেখো সর্পিল মানে কি ভাই? সর্পিল মানে কি ভাইয়া? এই যে সাপের মতো পেঁচানো। তাহলে সাপের মতো পেঁচানো, এই এতে কি একটা পেঁচানো সাপ আছে? হ্যাঁ, তাহলে আছে। এটা এবং কেঁচোগুলান দেখতে কি রকম? এরকম। তাহলে কি আমি কি এটাকে অরিও বা দ্বিপার্শ্বীয় কি বলতে পারবো? তাহলে কোনটা বলবো? সর্পিল বলতে হবে। পেঁচানো যেখানে আ পাবা, পেঁচানো আকার এ, তোমরা অনেক সময় এ উচ্চারণ করো না, ওই যে এরা আছে না কি যেন বুঝতে পারছো? সেটা হচ্ছে, এটা কিন্তু সর্পিল। ক্লিয়ার? দেখো মানে কোশ্চেন সমাধানের ক্ষেত্রে এত কিছু পরেও ভাই ক্লান্ত হয় না। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন মানে একটা ছিল যে ক্লান্ত হয় না। আমরা সত্যি কথা বলতে স্ক্রিনের সামনে থেকে যেন ক্লান্তিনেস দেখাচ্ছি না। আমি কিন্তু এখনো ঘুমাইনি ভাই। এবং তোমরা জানো যে হয়তো আমি কত কষ্ট করে কত দূর থেকে আসছি, বা তোমাদের আবিদ কি করছে। এই যে এত ক্ষুধা লাগতেছিল যে বিস্কিট নিয়ে আসে, খাবারও ছিল না অফিসে, মানে জাস্ট চাও পাই নাই, শুধু বিস্কুট খাচ্ছি এবং অর্ধেক অর্ধেক করে ভাত করে খেলাম। বাট সত্যি কথা, পর্দার পেছনে যে তোমাদের লাইভ ক্লাস শেষ হওয়ার পরে চিৎপটাং হয়ে শুয়ে ছাড়া থাকা আর কোনো সুযোগ আমাদের হাতে নাই। সর্পিলের মতো পেঁচায় শুয়ে থাকবো, সর্পিলের মতো পেছনে হয়ে শুয়ে থাকতে হবে আর কি আমাদের অরিও। ওকে, ঠিক আছে। কোশ্চেন অম্লত্ব এবং খাদ্য, চমৎকার ভাই একটা এই প্রশ্ন। কোশ্চেনটা কিন্তু অনেকে ভুল করবে, বলেন তো কিসের সাথে? পিএইচ। হ্যাঁ, pH এবং এর এটা সাথে। কিন্তু মেডিকেল কোশ্চেন ছিল। তোমরা এই কোশ্চেনটা যখন দেখবা হাসান স্যারের বই থেকে সলভ করতে যাবা, তবে অ্যানসারটা কিন্তু অ্যানসারটা হবে হচ্ছে আমাদের কোষ গহ্বর। যখন তুমি আজিমুস স্যারের অনুশীলনী সলভ করবা তখন কিন্তু অ্যানসারটা সাইটোপ্লাজম নিবে। ঠিক আছে? সেটা কোনটা ভাইয়া? পিএইচ নিয়ন্ত্রণ। পিএইচ নিয়ন্ত্রণ। যদি কখনো বলে অম্লত্ব খারত্ব নিয়ন্ত্রণ, তখন কিন্তু একদম সাইটোপ্লাজম। সহজ ভাষায় বলি, দেখো অম্লত্ব খারত্ব মানে পিএইচ। যদি বাংলায় বলে অম্লত্ব খারত্ব, চলে যাবে হচ্ছে আমাদের কোথায়? সাইটোপ্লাজমে। আর যদি বলে পিএইচ নিয়ন্ত্রণ করে কোনটা, সেটা হবে মূলত কোষ গহ্বর। এবং এই দুইটার মধ্যে কিন্তু ভুল করবে না। এবং আজকে আমি জানি প্রশ্নের মধ্যে তোমাদের ভুল হবে। তাহলে ইংরেজিতে যদি পিএইচ বলে সেক্ষেত্রে আমাদের কোনটা? কোষ গহ্বর। আর যদি বাংলায় অম্লত্ব খারত্ব বলে সেক্ষেত্রে হবে আমাদের সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। ওকে, ভাইয়া আমার 40টা মতো হয়েছে, আমি কি পুরস্কার পাবো? এখন তো তুমি যদি অবশ্যই সেরা 50-এ থাকো অবশ্যই পুরস্কার পাবা। আচ্ছা, আজকে রাফেল এর পুরস্কারটা কেমন ছিল বলো তো? ভাই আমার মনে হচ্ছে 20 টাকায় 3টা রুটি, 20 টাকায় 3টা পরোটা, রুটি না ভাইয়া, ও, পরোটা। 3টা পরোটা, পরোটা। এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচামরিচ, আর কি বলতো আনলিমিটেড তরকারি। আর 30 টাকার ক্ষেত্রে কি হবে? 3টা পরোটা, একটা ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচামরিচ এবং আনলিমিটেড তরকারি। ঠিক আছে? আচ্ছা, ডিম আছে না? হ্যাঁ, আমাদের কোচিং এর সামনে কিন্তু পাওয়া যাবে আশা করি। হ্যাঁ। ভাই আপনি বাড়ি যাননি? হ্যাঁ, আমি বাড়ি গিয়েছিলাম, এক বেলার মধ্যে বাড়ি ও গেছি। ভাইয়া, অনেকেই হচ্ছে কমেন্ট করছে শাকিল ভাইয়ের বিয়ে কবে হয়েছে, এটার অ্যান্সার কি দিবেন? শাকিল ভাইয়ের বিয়ে হয়েছে, শাকিল ভাইয়ের বিয়ে হয় নাই। ভাইয়ের বিয়ে হয় নাই। তোমরা এই জায়গায় একটা বিভক্তি ভুলে যাচ্ছ, বিভক্তি ভুলে যাচ্ছ, ষষ্ঠী বিভক্তি র, ভুলে যাচ্ছ। র। শাকিল ভাইয়ের না, শাকিল ভাইয়ের বিয়ে। অর্থাৎ আমার চাচাতো ভাইয়ের বিয়ে ছিল আর কি, আমার বিয়ে ছিল না না মাঝে আর কি কি। হয়েছে, এক স্টুডেন্ট আসছে স্যারের কাছে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের শাকিল ভাইয়ের নাকি বিয়ে। মানে জিনিসটা এরকম তো না, শাকিল ভাই আর ভাইয়ের বিয়ে, মানে শাকিল ভাই চাচাতো ভাইয়ের বিয়ে। ঠিক আছে? ভাইয়ের বিয়ে এখন চলো 50 নম্বরের দিকে চলে যায় আর কি। দেখো লালি question। কতবার যে বোঝাইছি কোনটা দ্বারা গঠিত। আমরা জানি গ্লাইকো মানে গ্লাইকোজেন বা চিনি, ক্যালিক্স মানে হচ্ছে শাখা। এটাকে আমরা বলতে পারি চিনির স্তর বা শাখা আবিদ, এবং এটা কিন্তু অনেকবার আসে। কোষের রিকোনাইজার বলা হয়। ইয়েস, কোষের যেটাকে আমরা যারা চিনতে পারি আর কি, কোষকে চিনতে পারি আর কি আমরা। চিহ্নিতকারক। ঠিক আছে? কোষের রিকোনাইজার অর্থাৎ চিহ্নিতকারক, কোষের রিকগনাইজার, চিহ্নিতকারক। গ্লাইকো প্রোটিন এবং গ্লাইকোলিপিড। চলো আসি, দেখো 50-এর উত্তর গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। রাইট অ্যান্সার হচ্ছে 50-এর এ। আমরা আমাদের সর্বশেষ আনসারের দিকে চলে আসছি আর কি। ওকে ভাইয়া, নেক্সট এরকম কি আবার অলিম্পিয়াড হবে এবং আমি অংশগ্রহণ করতে পারবো? অবশ্যই অংশগ্রহণ করতে পারবা। ওকে,
এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে তোমাদের অলিম্পিয়াড আবারও এরকম ম্যাসিভ অলিম্পিয়াড হবে ইনশাআল্লাহ, এবং আশা রাখি তোমরা সবাই সেখানে আবারও গর্জিয়াস ভাবে আমরা কি বায়োলজি লাভার্স এটা প্রুভ করতে পারবা। ওকে, এরপরে দিকে আমাদের আর কোনো কিছু, আচ্ছা তোমরা মেয়েরা কোনো কিছু পাও নাই, হ্যাঁ মেয়েরা অনেক কিছুই পাইছে। শোনো, রাফেলরা তো ছেলেরা বেশি পাইছে, বাট আসল পুরস্কার পাবে কি বেশি? মেয়েরা, এই জন্য মেয়েরা একটু কম পাইছে। এবং একটা জিনিস খেয়াল রাখো, পরীক্ষাতে অ্যাডমিশনে কিন্তু মেয়েরা চান্স পাই বেশি, ঠিক আছে? ওইটা নিয়ে খুশি থাকো আপাতত। আচ্ছা 49 নাম্বারটা ভুল হয়ে গেল, এই কে কত নাম্বার পাইলে একটু তাহলে কমেন্টস একটু জানাও। আচ্ছা ভাইয়ের না, আমরা কোনো অফ টপিকে কমেন্টস না করি, কমেন্টস পড়বো না, কমেন্টস নো কমেন্টস, নো কমেন্টস, তোমরা শুধু কমেন্টস করে যাও। ভাই লিখছে সুখময়কে দাওয়াত দিছিলেন। এই সুখময় সুখময় তো অস্থির ভাষণ দিছে, অস্থির সুখময় ভাষণ। সেরা, সুখময়ের সাথে কোনো কম্পেয়ার হবে না। সুখময় মানে ফাহাদের পরে আমার সেকেন্ড সেনাপতি হচ্ছে সুখময়। সুখময় ভাইরাল হয়ে যাবে ভাই, কয়েকদিন আপনার পরে। প্রত্যেক ব্যাচে কিন্তু একটা করে সেনাপতি ছিল। হ্যাঁ, মোটা মানেই সেনাপতি সে আমার। আপনার জন্য যুদ্ধ করতে কোথায় যান ভাইয়া? ভাইয়া আজকে তো যুদ্ধের ময়দান রাজ্জাক কলেজ ছিল, হ্যাঁ, রাজ্জাক কিন্তু ময়দান। আপনি মেইনলি যুদ্ধ কোথায় করতে যান? আচ্ছা 49-এর দুইটা নেওয়া উচিত, মানে কি কই গেল 49-এর? আচ্ছা তোমাদের দুইটা নেওয়া উচিত বলতে জোর করে তো তোমরা নাম্বার নিতে পারবে না। হ্যাঁ। আমাদের বইয়ের বইয়ে যেটা মূল্যায়ন। দেওয়া রয়েছে, তুমি তো যখন মেডিকেলে বা ইউনিভার্সিটিতে প্রশ্নটা আসবে তখন তো তুমি বলতে পারবে না। এটা হুবহু আমাদের বইয়ের লাইন থেকে তুলে দেওয়া, আজিবুর স্যারের বই থেকে। আমি তো তোমাদের একটা কথা একটু আগেই বললাম, দেখো তুমি যখন হাসান স্যার পড়তে যাবা, হাসান স্যার, ঠিক আছে, হাসান স্যার পড়লে অ্যান্সারটা যখন আমাদের যে ব্যবহার, ওই যে ইসে দেওয়া আছে ব্যবহার এখানে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ করে কোনটা, কোষ গহ্বর দিয়ে আছে, ঠিক আছে, কোষ গহ্বরের টপিকে দেখবা। তবে যখন আজিবুর স্যারের অনুশীলনী এমসিকিউ সলভ করতে যাবা এবং দেখবা এই 4টা অপশনই আছে, তখন কিন্তু এটা দেওয়া, ঠিক আছে। আমাদের যখন মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল, মেডিকেল ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোচিং সলভ দেয়, তো সবাই মোটামুটি অ্যান্সারটা রাখছিল হচ্ছে হাসান স্যার অনুযায়ী, যেহেতু আমরা প্রধান বই হিসেবে গণ্য করি, এজন্য অ্যান্সারটা ধরে রাখছিল হচ্ছে কোষ গহ্বর, ঠিক আছে। জাস্ট এখানে কিন্তু তোমার 2 মার্ক দেওয়ার সুযোগ নেই ভাই। অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের, বলো তো কোনটা, সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। ক্লিয়ার? না, এটা হাসান স্যারের বইতে তোমরা এইভাবে পাবা না, এটা তোমরা আজিবুর স্যারের বইতে পাবা, অম্লকারত্ব। না না, হাসান স্যারের বইতে আছে ভাই। হাসান স্যারের বইতে, হ্যাঁ ওয়েট আছে, এটা প্রথম দিকে একদম দেখবা, একদম প্রথম 2 নাম্বার কি 3 নাম্বার পেজের মধ্যে দেখবা। 2 নাম্বার প্যারাতে আছে এটা একদম। ওকে, হাসান স্যারের বইতে আছে, দেখবা। আচ্ছা এরা বলছে ভাইয়া রেজাল্ট কবে দিবেন? উইদিন শর্ট টাইম, খুবই দ্রুত, এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ভাইয়া লাস্টেরটা আরেকবার রিপিট করেন। আচ্ছা লাস্টেরটা রিপিট করার কোনো কিছু নাই, বুঝছো? আর যেটা রেজাল্ট বা যেটা উত্তর সেটা হচ্ছে গ্লাইকোলিপিড হ্যাঁ এবং মৌ, তুমি কি গ্লাইকোপ্রোটিন। ঠিক কথা বলছো, সেটা হচ্ছে হাসান স্যারের বইয়ে সাইটোপ্লাজম। এই তো মৌ বলেছে হাসান স্যারের বইতেও দেওয়া রয়েছে আর কি। ওকে, তাহলে তো আমাদের আর বলাই থাকলো না, আমাদের আজিবুর পর্যন্ত যাইতে হইলো না আর কি। আমাদের লাস্ট অলিম্পিয়াড আবার কবে হবে আমরা জানাবো আর কি। এবং তোমাদের কাছে সত্যি অনেক 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 কৃতজ্ঞ বায়োলজি লাভার্স। আমি বিশ্বাস করি বায়োলজি লাভার্স এখন একটা ব্র্যান্ড, এবং যারা আমাদের পেছনে কটু কথা সবসময় বলে থাকে, যারা আমাদেরকে নিয়ে অনেক ব্যস্ত থাকে, অপপ্রচারণায়, তাদেরকে আমরা স্যালুট, আমরা না স্পেশালি আমি স্যালুট জানাই, তাদের জন্য আজকে বায়োলজি লাভার্স ব্র্যান্ড। ভাই নেগেটিভ জিনিসটাই কিন্তু আপনার পজিটিভিটি গ্রো করে, যদি সত্যি কথা, যদি আমরা নিজেরা সৎ থাকি, সেটা সৃষ্টিকর্তা থাকে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওরা হয়তো বা কিছুই জানে না রে, যেটা তোরা জানিস, হ্যাঁ পেছনে কষ্টগুলা। ওরা জাস্ট আমাদের হচ্ছে অনলাইনে দেখে, অনেকে পর্দার সামনে দেখে, বাট আমাদের অনেক কিছুর সাথে তো ওরা অ্যাড নাই, এই জন্য হচ্ছে জানে না। ওকে, তোমাদের যে কথাটা সেটা হচ্ছে আমরা সত্যি অনেক কৃতজ্ঞ। যশোরের বুকে এত বড় অলিম্পিয়াড কখনো হয় নাই আর কি, এতজন মিলে আর কি। ভাতবাজি করে তো 50 জনকে 500 জন বানাই, খুলনার কোচিং গুলো আর কি। 50 জন আসলে বানায় যায় 500 জন। সিফাত ধন্যবাদ দিছে আমাদেরকে, আসলে আমরা ধন্যবাদ পাওয়ারও যোগ্য, ঠিক আছে। কেন বলো তো, এত সুন্দর কোশ্চেন ভাবে সলভ করে দিলাম, এত সহজ কোশ্চেন তোমাদের দিলাম। হ্যাঁ ধন্যবাদ ভাই, এত সুন্দর করে 49 নাম্বারটা বুঝিয়ে দেওয়ার জন্য। না, বিভিন্ন জায়গা থেকে তো অনেক এক্সওয়াইজেড কোচিং এ এসে আসে 50 জন, দেখায় কত 300 জন, 300 জন, হ্যাঁ। 300 জন প্লাস। মাঝে নাম বলবো না, একটা প্রতিষ্ঠান এসে আর কি 1600 বহুত প্রতিষ্ঠান আসে, 1600 বলছে, অথচ 1600 বলছে, অথচ 70টা স্টুডেন্টও পায় না। 1600 স্টুডেন্ট কি মানে আকাশ থেকে টপ টপ করে পড়ে নাকি? কি জানি ভাই। হ্যাঁ, আচ্ছা হবে হবে হবে। আবরাজ আমি বলছে ভাই আজকের ছবিগুলো আপলোড দিবেন না? অবশ্যই দিব, আস্তে আস্তে আপলোড হবে, ঠিক আছে। তোমরা আমাদের বায়োলজি লাভার্স গ্রুপে ধুমাইছে পোস্ট করবে, দেখি কার পোস্টে সবচেয়ে বেশি রিচ হয় তাকে একটা গিফট দেওয়া হবে ইনশাআল্লাহ। আর আজকে প্রোগ্রাম কেমন ছিল আমাদের বায়োলজি লাভার্স গ্রুপে তোমরা একটু কাইন্ডলি জানিয়ে দিও এই মতামতটা। সবাই একটা করে পোস্ট করবা। ওদের একটা দুটার একটা জিনিস আছে, সেটা হচ্ছে বারবিকিউ বলতে কি আমরা ভুলে গেছি? বারবিকিউ কি চলছে? বারবিকিউ হচ্ছে আমাদের তো প্রেস থেকে কাজ চলতেছে প্রেসে। তো থ্যাংক ইউ। তারপর একটা কথা,
বারবিকিউ বলতে তোমরা অনেকেই জানো হোয়াট ইজ বারবিকিউ। খাওয়ার বারবিকিউ না, এটা হচ্ছে পড়ার বারবিকিউ। এবং এই বারবিকিউ বইটা প্রায় আমাদের 6 মাসের প্রচেষ্টায় তৈরি, যেখানে থাকবে 5000-এরও বেশি অস্থির অস্থির এমসিকিউ। আর এই এমসিকিউ গুলো পড়লে বা খাইলে আশা রাখি তোমার অ্যাডমিশনে তুমি দুর্দান্ত একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবা। কমেন্ট আমি ভাইয়াকে দিয়ে পড়াচ্ছি না, একটা কমেন্ট করছে, ভাইয়া আপনি যশোরের জন্য অনেক বড় গিফট, হয়তো বা। ঠিক আছে, বাকিটা আমি ভাইয়াকে এটার জন্য আমি ব্রিফিং করতে বলতেছি না, হয়তো ব্রিফিং করলে অনেকে বলবা যে ভাইয়া মানে অহংকার নিয়ে বলতেছে। ঠিক আছে, জাস্ট এইটুকুই বললাম। সব কথার অ্যান্সার দিতে হয় না, অনেক সময় কিছু জিনিস মনে নিজের মধ্যে রাখতে হয়। ঠিক আছে, তো বিগত সালে যারা অ্যাডমিশনে চান্স পাইছে বিভিন্ন জায়গায়, আমি নিজেও ভাইয়ের স্টুডেন্ট, দেখো যারা বিগত সালে বিভিন্ন জায়গায় চান্স পাইছে তারা ভালো করে জানে ভাইয়ের কাছে যারা পড়ে ভাইয়া কি জিনিস সেটা ভালো করে তারা জানে। ঠিক আছে, তো যে কমেন্ট করছো তাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভিডিওগুলা দিবেন না, হ্যাঁ সবগুলো তোমাদের আস্তে আস্তে গ্রুপে সবগুলো পোস্ট দিব। ঠিক আছে, আর তোমাদের বারবিকিউ বইটা নিয়ে বলতে চাই, আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রেসে চলে গিয়েছে। দাম খুবই কমই হবে, উইদিন 300 এর মধ্যেই হবে আর কি। 300 এর মধ্যে আমরা করব। আর বারবিকিউ বইটা আমাদের ব্যাচে যারা রয়েছে তারা তো তোমরা পেয়ে যাবা। এছাড়াও অনলাইনে দেশের যে কোনো জায়গা থেকে এই সুপার এমসিকিউ বুকটা তোমরা নিতে পারো। আর যারা 25 এ রয়েছে তোমরা জানো 18 তারিখ থেকে তোমাদের আইসিইউ ব্যাচ শুরু হচ্ছে মাত্র 3000 টাকায়। এইচএসসি বায়োলজিতে যাদের এখনো ভয় কাটেনি তোমাদের জন্য সেরা একটা আইসিইউ ব্যাচ, বায়োলজি রিভিশন ব্যাচ শুরু হতে যাচ্ছে 18 তারিখ থেকে অফলাইনে। আর 30 তারিখ থেকে কিন্তু প্রি মেডিকেল ব্যাচ, যেটা কিন্তু ভাইয়া বলে নাই। ঠিক তাহলে আছে, আমাদের এখানে কিন্তু তিনটা জিনিস, বারবিকিউ বই আসছে, তোমাদের সুপার প্র্যাকটিস বুক, আইসিইউ রিভিশন ব্যাচ 25 দের জন্য অলরেডি ভর্তি প্রায় শেষের পথে। আলহামদুলিল্লাহ আমাদের দুইটা ব্যাচে ফুল প্রায়, মানে দুইটা ব্যাচের যদি আমি কথা আমার বলি তো মনে হচ্ছে আরো একটা ব্যাচ করা লাগবে মনে হয়। 90% কমপ্লিট। কমপ্লিট। এবং আমাদের ব্যাচের স্টুডেন্ট এখনো ভর্তি হয় না ঠিক মতো, তারা আসলে কোথায় জায়গা দেবো আমরা। আর তোমাদের প্রি মেডিকেল সাইকেল 3 এখনকার পর্যন্ত যতগুলো প্রি মেডিকেল হয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা প্রি মেডিকেল হতে যাচ্ছে সাইকেল 3। সাইকেল 3 কথা নয়, আমরা আগে বললাম চাপাবাজি বাদ দিয়ে যেটা সত্যি সেটা, পাচাটার কোনো সুযোগ নেই এখানে। সাইকেল 3টা হতে যাচ্ছে সেরা একটা প্রি মেডিকেল 30শে নভেম্বর থেকে। 30শে নভেম্বর থেকে। সো যারা পরিশ্রম করতে চাও, যারা নিজেকে আগায় নিতে যাও, মনে রেখো তোমাকে কষ্ট করতে হবে, ঘাম ঝরাইতে হবে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়তে হবে। ফারহানা ইনশাআল্লাহ। হোসেন অরণ্যর একটু কমেন্ট একটু পড়েন। কি এটা? আইসিইউতে ভর্তি হয়েছি, দেখা যাক বেঁচে ফিরি কিনা। ফারহানা অরণ্য, ইনশাআল্লাহ ডাক্তার তৌহিদুর রহমান শাকিলের না না বারবি আমাদের প্রি মেডিকেলে এখন 26 এসো না, 26 এখনো তোমরা প্রিম্যাচিউর, বুঝছো? এই প্রিম্যাচিউর অবস্থায় তোমরা তোমাদের জন্য আমরা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে চিন্তা ভাবনা করব। তোমাদের মাথা যদি এখন কেউ ঢুকায় যে প্রি মেডিকেল, তাহলে দেখবে এটা হচ্ছে ভাওতাবাজি হইতেছে। এটা স্বাভাবিক, এটা কিন্তু তোমাদের অনেকে বলবে। ঠিক আছে, তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো প্রি মেডিকেল জিনিসটা প্রি মেডিকেল কাদের জন্য? যাদের একটু বেসিক ভালোভাবে basic হইছে, ভালো এবং তাদের চ্যাপ্টার গুলো শেষ হয়েছে। ঠিক আছে, দেখো কোষের গঠন এটা যদি তুমি একাডেমিকে পড়তে যাও কমপক্ষে 15টা ক্লাস বা 12 থেকে 15টা ক্লাস লাগে, ইভেন 10+ ক্লাস লাগেই যেই পড়াক থাকুন একাডেমিক। ঠিক আছে, যখন তুমি কোচিং এ প্রি মেডিকেল করতে যাবা হয়তো তোমাকে সর্বোচ্চ বা সর্বনিম্ন 2টা ক্লাসে করানো হবে, এবং তুমি যখন মেডিকেল কোচিং করবা তখন কিন্তু ওই একটা class এ। চ্যাপ্টারটা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে শেষ করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে বোঝো। এখন তোমাকে অনেকেই বলবে যে এইচএস 26 ব্যাচের জন্য প্রি মেডিকেল ব্যাচ, গুজবে কান দেওয়া যাবে না। আজকে যশোরের শিক্ষার্থীদের জন্য সেরা অনুভূতি ছিল শিক্ষার্থীদের রাস্তা জায়গায় শাকিল বায়োলজি। থ্যাংক ইউ লিয়া, তোরা ছিলি বলে হয়তোবা আমরা আসছি, এবং আমি পরিশ্রম করে যাই তোদের সবার জন্য। এটার তো ইভ্যালুয়েশন তোমরা বা তোরা করতে পারবে বাইরে থেকে, আমি তো জানি না যে আমি আদৌ কতটুকু কি করতে পারি, বাট এতটুকু বলতে পারি যে আমি আমার নিজের চেষ্টাটা সর্বোচ্চটুকু করে গেছে। লোকজনে কি বলে, কে বলে কি, এটা নিয়ে- আয়েশা সিদ্দিকা আজাদি, সত্যি ও ঢাকা থেকে বলতেছে, একটু কমেন্টটা পড়ে। আজাদি আমার খুবই ক্লোজ। কই গেল আজাদের কমেন্টটা? আচ্ছা এখানে পাবো আর কি আমি। আচ্ছা ভাইয়া, এবার ঢাকা থেকে যে হলেও পরীক্ষা দিতে চাই, আমাকে কি পরীক্ষা দিতে দেওয়া যাবে? ক্লাস মিস করি, ক্লাসরুম পরীক্ষাগুলো। চলো আসবা আজাদি, তোমার জন্য 24/7 যে কোনো মতো তুমি পরীক্ষা দিতে ও পারবে। হচ্ছে কি আপনার বেশি স্টুডেন্ট? হ্যাঁ, আজাদি এখন বিউবিতে পড়াশোনা করে। ও তোর এইচএসসি কত? 21? আপনার ফাহাদের ব্যাচমেট। ফাহাদে ব্যাচমেট, হ্যাঁ ফাহাদে ব্যাচমেট নেবে। আচ্ছা চলো, আমাদের মনে হয় অনেক রাত হয়ে গিয়েছে, ঘুম ধরছে, ক্ষুধা লাগছে। কেউ তো খাবারের দাওয়াত দাও নাই, যদি দিতে হয়তো বা খেয়ে আসতে পারতাম আজকে রাত্রে। সত্যি ক্ষুধা লাগছে, কারণ বাসায় যেয়ে দেখবো যে হয়তো বা খাবার নেই, খাবার নাই, রান্না করে খাইতে হবে। রান্না করে খেতে হবে। কষ্ট, দুঃখ। আচ্ছা
আমার অনেক অনেক ক্লাস হয়ে গেছে আর কি আমাদের আজকে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। কি কত পাইলে একটু জানিও, রেজাল্ট পেয়ে যাবো খুবই দ্রুত। আর তোমাদের অনুভূতি কেমন ছিল বায়োলজি লাভার্স গ্রুপে তোমরা জানিও। বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো, ইনশাল্লাহ দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম সবাইকে।